কাস্টমস অফিসার। লেখক ফাওয়াজ হোসেন আকাশ। পর্ব 01। আকাশ, আবির, ওই কন্টেনার গুলো কি চেক করা হয়েছে? আবির, এখনও করা হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে করা হয়ে যাবে। আকাশ, একটা কথা মনে রাখবে, কোন কন্টেনার কিন্তু চেক না করে ভিতরে ঢুকাবে না। আবির, কিন্তু কেন স্যার? কোন সমস্যা হয়েছে কি? আকাশ, আমার কাছে খবর আছে, এই কন্টেনারে করে কিছু অবৈধ মালামাল আমাদের দেশে প্রবেশ করবে, যা দেশের জন্য একটা প্রকার ক্ষতি হয়ে দাঁড়াবে। আবির, কিন্তু স্যার, কি রকম হাতিয়ার আর কি রকম ক্ষতি? আকাশ, তোমাকে এত কিছু জানতে হবে না এখন, তোমাকে আমি যা বলেছি, তুমি সে অনুযায়ী কাজ করে যাও, তাহলেই হয়ে যাবে। আবির, ঠিক আছে স্যার, তাই করছি। এই দিকে আবির ভিতরে এসে দেখে, কিছু কর্মচারী কাজ করতে থাকে, সেজন্য ওদের কাছে আসে। আবির, আজকে কতগুলো কন্টেনার এসেছে? কর্মচারী, এই তো স্যার 200। আবির, সব কিছু চেক করো। কর্মচারী, কিন্তু স্যার। আবির, কিন্তু কি? কর্মচারী, আমরা তো চেক করা ছাড়া প্রায় 100 কন্টেনার ভিতরে নিয়ে রেখে দিয়েছি। আবির, কি করলে তোমরা? এরকমটা কেন করলে? তোমরা জানো না, ওইগুলো চেক করে তারপর ভিতরে নিতে হয়। কর্মচারী, স্যার, সব সময় তো আমরা ভিতরে নিয়ে চেক করি। আবির, তোমরা তো আমাকে আজকে দেখি কথা শুনিয়ে ছাড়বে, যতগুলো ভিতরে গেছে সেগুলো বাদে বাকিগুলো চেক করে ভিতরে ঢুকাও। কর্মচারী, ঠিক আছে স্যার। এই দিকে আকাশ ওর স্যারের রুমে আসে, ওনার সাথে কথা বলতে থাকে। তখন, স্যার, আকাশ, তুমি শিওর তো? আকাশ, জি স্যার, আমি শিওর। এদের কথার ভিতরে আবির কোথায় থেকে এসে আকাশকে ওই কন্টেনারের ব্যাপারে বলে, কথাটা শুনে আকাশের তো মাথা পুরোই গরম হয়ে যায়, সেজন্য আবিরকে অনেক কথাই বলতে থাকে, সবটা শুনে। স্যার, আকাশ এখন কি করবে? আকাশ, আবির, তুমি বাকিগুলো চেক করো, যেগুলো ভিতরে গেছে, আমি সেগুলো চেক করতেছি। এরপর আকাশ ওর স্যারকে নিয়ে ভিতরে আসে। তারপর লিস্ট ধরে ধরে ওই কন্টেনারগুলো স্ক্যান করতে থাকে। সবগুলো কন্টেনার খুঁজে চেক করতে আকাশের অনেক সময় লেগে যায়, কিন্তু ওখানে 5টা কন্টেনারে কিছু একটা দেখতে পায়, সেজন্য ওই 5টা আলাদা করে রাখে। আকাশ, বাকিগুলোতে আর নেই। একটা কাজ করো, এই 5টা খুলো আর যা কিছু আছে সব বের করো। এই দিকে কাস্টমসের মধ্যে ডেভিলের কিছু লোক ছিল, কেন না, ডেভিল ওর মাধ্যমে সবটা খবর জানতে পারে, আর ওর মাধ্যমেই খবর সব সময় আদান প্রদান করে। এখন হয়তো ভাবতেছেন এখানে ডেভিল কেহ? আর কাস্টমস এর মধ্যে ডেভিলের লোক কেহ? চিন্তা করবেন না, গল্পের সাথে থাকলে আপনারা সবকিছু জানতে পারবেন অনেক তাড়াতাড়ি করে। কিছুক্ষণ পরে সে লোকটা ডেভিলকে সবটা জানায়, ডেভিল তো সবটা শুনে রেগে যায়। এরপর ডেভিল অন্য প্ল্যান করতে থাকে। এই দিকে আকাশ কন্টেনারের ভিতরে থাকা জিনিসগুলো বের করতে থাকে, তখন, স্যার, এই সব কি? আকাশ, আকাশ, 2টার মধ্যে ড্রাগস লুকানো আছে আর বাকি 3টার মধ্যে লেবলেট, এইগুলো বেশিরভাগ এখন বড় লোকের ছেলে মেয়ে, বিভিন্ন ক্লাবে এইগুলো রাখা হয়, আর সবচেয়ে বড় কথা হলো, এইগুলো আজকাল কলেজ, ভার্সিটির মধ্যে ছড়িয়ে পড়েছে। ওদের টার্গেট, কম বয়সী ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করা, আর এর বাহিরে রয়েছে ওদের বিজনেস শুরু করা। স্যার, এইগুলো তাহলে তুমি তোমার হেফাজতে রাখো লকার রুমে। আকাশ, ঠিক আছে স্যার। এই দিকে সবটা নিয়ে লকার রুমে যায়। ওখানে সবকিছু নিয়ে রাখে। সাথে আবিরও ছিল। আবির, স্যার, এইগুলো আমরা কি করব পরে? আকাশ, কয়েকটা দিন পরে এইগুলো জ্বালিয়ে দেওয়া হবে। আবির, কি বলেন স্যার? জ্বালিয়ে না দিয়ে বিক্রি করে দিলেই তো হয়। আকাশ, যদি বিক্রি করা থাকতো, তাহলে এইগুলো এখানে এভাবে নিয়ে আসতাম না। তা যাই হোক, আমি 2 দিনের জন্য আসতে পারবো না, সেজন্য কোন প্রয়োজন হলে আমাকে জানিয়ে দিও। আবির, ঠিক আছে স্যার। এই দিকে আকাশ সবটা রেখে চলে আসে ওখান থেকে। এই দিকে কাস্টমসের স্যার রাতে যখন বাসায় ফিরে, তখন ওনার বাসা পুরো উল্টপালট ছিল। উনি বাসায় ঢুকে বুঝতে পারছে না, কি হচ্ছে এখানে।
সেজন্য ভিতরে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এখানে যা কিছু হয়েছে তা মোটেও ভালো হয়নি। সেজন্য তাড়াতাড়ি করে ওনার বেডরুমে আসে। ওখানে এসে দেখে কেউ নেই, শুধু একটা চিঠি পড়ে আছে ওখানে। চিঠিটা হাতে নিয়ে উনি আকাশকে কল দেয়। এই দিকে আকাশের টিকিট কাটা প্রায় শেষ, এখন ভিতরে ঢুকবে, তখন কল আসাতে রিসিভ করে কথা বলে। আকাশ: জি স্যার বলুন। স্যার, তুমি এখনই আমার বাসায় আসো। আকাশ: কিন্তু স্যার আপনি তো জানেন আমি এখন। স্যার, ওখানে তুমি পরেও যেতে পারবে, এখন আমার বাসায় আসো। আকাশ: অলরেডি টিকিট কাটা শেষ আমার। স্যার, বুঝার চেষ্টা করো, তোমার এখানে আসা বেশি দরকার। আকাশ: ঠিক আছে আসতেছি। কল কেটে বের হতে যাবে, তখন পুলিশ আকাশকে আটকে দেয়। পুলিশ: সরি স্যার, আপনি এখান থেকে বের হতে পারবেন না। আকাশ: বের হতে পারবো না মানে? পুলিশ: স্যার এই গেইটে একবার ঢুকে পড়লে বের হওয়ার কোন চান্স নেই। সেজন্য আপনি চাইলেও যেতে পারবেন না। আকাশ: কিন্তু আমাকে যে যেতেই হবে। পুলিশ: সরি স্যার সম্ভব না। এরপর আকাশ ওর কার্ড বের করে দেখায়, ওটা দেখাতে এবার পুলিশ আকাশকে সেলুট দেয়। পুলিশ: সরি স্যার আপনাকে চিনতে পারিনি, আপনার যখন যেতে হবে, তখন বুঝা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, যদি কিছু মনে না করেন, আপনি কোথায় যাবেন বলুন, আমাদের লোক দিয়ে আপনাকে আমরা পাঠিয়ে দিচ্ছি। আকাশ: ধন্যবাদ তার প্রয়োজন হবে না, আমাকে শুধু এখান থেকে বের হতে সাহায্য করলেই হবে। পুলিশ: অবশ্যই স্যার। এখান থেকে আকাশকে বের করে। এরপর পার্কিং লটে এসে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ওর স্যারের বাসায়। ওখানে ঢুকে আকাশ নিজেও কিছুটা অবাক হয়, সেজন্য তাড়াতাড়ি করে ওর স্যারের রুমে আসে। আসলে আকাশ এর আগেও অনেকবার এখানে এসেছে, সেজন্য সবটা চিনে। রুমে এসে দেখে স্যার বসে আছে মাথায় হাত দিয়ে, সেজন্য ওনার কাছে এসে। আকাশ: স্যার, ভাবিকে কি তাহলে? স্যার, ঠিক ধরেছ, ওরা লিখে গেছে, ওদের মাল যদি না ছেড়ে দেই, তোমার ভাবিকে ওরা মেরে ফেলবে, সাথে আমার বাচ্চাদেরও কেঁদে। আকাশ: ওদের সাথে কন্ট্যাক্ট করার জন্য কোন নাম্বার কি দিয়েছে? স্যার, হুম, এখানে লেখা আছে সব কিছু। আকাশ: ঠিক আছে দেখতেছি ব্যাপারটা আমি, দিন তাহলে নাম্বার। নাম্বার নিয়ে কল দিতে থাকে, কিছুক্ষণ পরে কল রিসিভ করে। ডেবিল, কেহ বলছিস? আকাশ: আমার পরিচয় দিলে তো চিনবি না। সেজন্য পরিচয় দিতেও চাই না। তোর সব মাল আমার কাছে আছে, কোথায় কিভাবে পাঠাতে হবে, আর ভাবি আর বাচ্চাদের কিভাবে তুই ফেরত পাঠাবি সে নিয়ে একটু আলোচনা করি। ডেবিল, তুই কি আমার সাথে ড্রিল করছিস? আকাশ: মালের পরিবর্তে মানুষ নিব, সেখানে ড্রিল তো করবই আমি। ডেবিল, শুন তাহলে। কাস্টমস অফিসার। লেখক: ফাওয়াজ হোসেন আকাশ। পর্ব: 02। ডেবিল, শুন তাহলে, কালকে আমার সব মাল নিয়ে ওই নদীর ধারে আসবি, এরপর একটা নৌকায় করে আমার সব মাল পাঠিয়ে দিবি, আমি তোর লোকদের পাঠিয়ে দিব, আরেকটা নৌকায় করে। আকাশ: ঠিক আছে তাই হবে। পরের দিন আকাশ লকার রুমে আসে, এসে সব বের করে, তারপর ওই নদীর ধারে আসে। নদীর কিন্তু অনেক বড়, এক কথায় এপার থেকে অন্য পারে ঠিক দেখা যায় না, দূরবীন নিয়ে দেখতে হয়। এই দিকে আকাশের সাথে ওর স্যার আর আবির আছে, ওরা কল দেয় ডেবিলকে। আকাশ: তোর কথা মতো সব নিয়ে এসেছি, এবার বল কিভাবে পাঠাবো। ডেবিল: একদম সহজ, আমার লোক একটা স্পিডবোট নিয়ে আসবে, ওই স্পিডবোটে করে ওরাই সবটা নিয়ে আসবে। আকাশ: যাক, প্ল্যান তো ভালোই করেছিস। তা আমার লোকদের আনার জন্য তো আমাকেও এরকম বুদ্ধি করতে হয়, সেজন্য আমিও এখান থেকে 3 জন লোক পাঠাবো, ওরাও আমার নেওয়া স্পিডবোটে করে ওদের নিয়ে আসবে। ডেবিল: তুই নিজেও তো দেখি কম না, আগে থেকে স্পিডবোট এনেও রেখেছিস। আকাশ: সেটাই তো দেখতেছি, দুজনের বুদ্ধি কেমন জানি মিলে যাচ্ছে অনেক কিছু। ডেবিল: তাহলে বেশি কথা না বাড়িয়ে লোক পাঠাও, আমিও পাঠাচ্ছি। কল কেটে দিয়ে আকাশ ওর স্যারকে জিজ্ঞেস করতে থাকে। আকাশ: ওই পার তো অন্য একটা দেশে পড়েছে। স্যার,
ঠিক ধরেছ, সেজন্য চাইলেও আমরা কোন কিছু করতে পারবো না। কিন্তু এখান থেকে কে কে যাবে ওখানে? আকাশ, আমি যাব, সাথে আবির। আর এর বাহিরে একজন পুলিশ, তাও ছদ্মবেশে। ওদের কোন বিশ্বাস নেই কেন না ওরা তো মাল নিয়ে যাবে, কিন্তু মাঝপথে যদি ওরা এটা করে, ভাবির উপরে তখন তো কিছু করার থাকবে না, সেজন্য আমরা 3 জন যাচ্ছি, এখান থেকে আপনি বাকিটা দেখবেন। স্যার, এত বড় রিস্ক নিবে তুমি? আকাশ, ছোটবেলা থেকে আমাকে মানুষ করেছেন, যদি এইটুকু না করতে পারি আপনাদের জন্য, তাহলে আর বেঁচে আছি কেন বলুন? আচ্ছা আমরা যাই তাহলে। আবির, বন্দুকগুলো নিয়ে নাও। আবির, সবটা নেওয়া শেষ। আকাশ, ওরা যদি হামলা করে, তাহলে আমরা হামলা করব, নয়তো আমরা আগে থেকে হামলা করে, স্যারের স্ত্রী আর বাচ্চাদের বিপদে ফেলার কোন দরকার নেই। আবির, বুঝতে পেরেছি। এই দিকে ওরা যে যার মতো করে যেতে থাকে। এই দিকে দুই পক্ষ দুই পারে এসে নিজেদের মালামাল চেক করে, নিজেদের স্পিডবোটে এনে রাখে, তারপর দুজনেই আলাদাভাবে রওনা দেয়। কিন্তু মাঝ বরাবর আসলে ডেবিলের লোকেরা আক্রমণ করতে থাকে, যদিও আকাশ জানে এমন কিছুই হবে, সেজন্য বুলেট প্রুফ কয়েকটা জ্যাকেট আগেই স্পিডবোট রেখেছে, সেগুলো পরে নেয়। এই দিকে এরা গুলি করতে থাকে, ওরাও গুলি করতে থাকে, এক পর্যায়ে কারো কোন ক্ষতি হয়নি, যে যার মতো করে চলে আসতে পেরেছে, এই দিকে ডেবিল ওর মাল পেয়ে যায়, অন্য দিকে আকাশের স্যার ও হোনার বউ বাচ্চাদের ফিরে পায়। আকাশ, স্যার আপনি তাহলে বাসায় যান ওনাদের নিয়ে। স্যার, তুমি এখন কোথায় যাবে? আকাশ, ওরা থেমে থাকবে না। ওরা আবারও আমাদের দেশে এই মালগুলো ঢুকানোর চেষ্টা করবে, কোন না কোন ভাবে। স্যার, এখন তাহলে উপায় কি? আকাশ, আমি দেখতেছি ব্যাপারটা। আপনি তাহলে যান, আর যদি পারেন, আপনার অ্যাড্রেস চেঞ্জ করে ফেলুন আজকালকের মধ্যে। স্যার, ঠিক আছে তাই করব। এই দিকে এরা চলে আসে, অন্য দিকে ডেবিল মালগুলো পেয়ে এবার খুশি হয়। লোক, বসো এবার কি করব? ডেবিল, এইগুলো আবারও ওদের দেশে ঢুকাতে হবে। লোক, কিন্তু ওরা তো এখন কড়া নজর রাখবে। ডেবিল, একটা ব্যবস্থা তো করতেই হবে, কেন না সবার থেকে ডলার নেওয়া শেষ, এখন যদি মাল ওদের কাছে না পৌঁছায়, তাহলে ঝামেলায় করতে হবে। লোক, কিন্তু ভাবে পাঠাবেন। ডেবিল, একটা উপায় না হলে, 1000টা উপায় আছে। লোক, সেটা আবার কেমন? ডেবিল, ওটা সিক্রেট বলা যাবে না, আপাতত তোরা বড় বড় কিছু পাখি বানাতে থাক, যে পানি দেখতে শকুনের মতো হবে, মোটামুটি 10 কেজি ওজন বহন করতে পারবে, তার সাথে 810 কিলোমিটার দূরে উড়ে যেতে পারবে, যে পাখিটাকে কম্পিউটার অথবা রিমোট দিয়ে পরিচালনা করা যাবে, এরকম দেখে বানাতে বলবি। দূর থেকে দেখলে বা কাছ থেকে দেখলে, কোনভাবেই যেন বুঝতে না পারে, এটা যে নকল পাখি। লোক, ঠিক আছে বসো, আমাদের লোকদের কাজে লাগিয়ে দিচ্ছি তাহলে। ডেবিল, সেটাই কর, বাকিটা আমি দেখি কি করা যায়। এখন আপনাদের মনেও প্রশ্ন জানতে পারে, এটা আবার কেমন পাখি বানাতে চেয়েছে, এই পাখি দিয়ে ওরা করবে কি, কিন্তু আপনাদের বলি, এই পাখির মধ্যেই লুকিয়ে থাকবে অনেক রহস্য, যা আপনারা একটা সময়ে জানতে পারবেন। এই দিকে এদের কাজ চলতে থাকে, অন্য দিকে 1 মাস পরে। পুলিশ, স্যার আসবো কি? আকাশ, জি আসুন, কি খবর বলুন। পুলিশ, আপনারা এত কড়া নিরাপদ দেওয়ার পরেও, আমাদের দেশে ট্যাবলেট আর ড্রাগস ঢুকে পড়েছে। আজকে একটা ভার্সিটির ছেলেকে ধরেছি। পরীক্ষা করে জানতে পেরেছি, আমরা যে ড্রাগসগুলো 1 মাস আগে ফিরিয়ে দিয়েছি, এটাই ওই ড্রাগস। আকাশ, কি বলছো তুমি? সব দিকে তো কড়া পাহারা, তাহলে ওরা এটা করলো কিভাবে, আমি তো বুঝতেছি না। পুলিশ, ওই ছেলেকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু কিছুই বলছে না। ওর কাছে এইগুলো কিভাবে আসে, তা ও নিজেও জানে না। আকাশ, তথ্যটা দিয়েছ ভালো করেছ, তুমি তাহলে এখন আসো, আমি বাকিটা দেখতেছি। পুলিশ, ঠিক আছে স্যার দেখুন তাহলে। এই দিকে আকাশ ওর স্যারের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, স্যার,
এখন তাহলে এটা বের করবে কি করে? আকাশ, আমি ওই ভার্সিটিতে ছাত্র হয়ে ঢুকতে চাই, আপনি ওই কলেজে আমার ঢোকার ব্যবস্থা করেন। স্যার, কিন্তু এটা তো পুলিশ বা অন্য প্রশাসনের লোকও করতে পারে। আকাশ, আমরা মূলত কাস্টমস অফিসার হলেও, আমরা কিন্তু গোয়েন্দা বিভাগের। সেজন্য এই কাজটা আমরা করতেই পারি, এতে সমস্যা হওয়ার কথাও না। স্যার, ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। আকাশ, ঠিক আছে স্যার। এই দিকে 7 দিন পরে আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির দিকে, তবে ওখানে আকাশ একদম শেষ বর্ষের ছাত্র হয়ে ঢুকে, যেন কেউ ওর বয়সের সাথে বর্ষের অমিল খুঁজে যেন না পায়। যেহেতু আজকেই প্রথম দিন, তার উপর এই ভার্সিটিতে আকাশ আগে কখনো পড়েনি, সেজন্য এই ভার্সিটির সম্পর্কে আগে থেকেই অনেক তথ্য নিয়ে রেখেছে, কিভাবে কোথায় যেতে হবে আসতে হবে, সে সব কিছু। তবে এখানে আকাশের গেটআপ হবে একটু অন্য রকম, মানে কিছু হেবলা টাইপের। ভার্সিটিতে হেবলা হয়ে চলাফেরা করলে কেউ তেমন একটা সন্দেহ করবে না। এই দিকে ভার্সিটির ভিতরে এসে দাঁড়ায়, চারদিকে এত লোকজন দেখে ভালো লাগতে থাকে, সেজন্য আকাশ ওর ক্লাসে যেতে থাকে, কেন না ক্লাসে সবার সাথে একটু আকটু কথা বললেই তো অনেকটা তথ্য জানতে পারবে, সেজন্য যেতে থাকে। অন্যদিকে কাস্টমস অফিসার, লেখক ফাওয়াজ হোসেন আকাশ। পর্ব 03। তানু, ইরা, তোকে আজকে একটা বাজি ধরতে হবে। ইরা, তাছাড়া তোরা তো জানিস, আমি কখনো হেরে যাই না। কি রকম বাজি শুনি? ঈশা, বাজি একদম সিম্পল। ইরা, সবই তো বুঝেছি, কিন্তু কি করতে হবে বল। ঈশা, বেশি কিছু না, এই সিঁড়ি দিয়ে প্রথম যে ছেলেটা উঠবে তাকে কিস করতে হবে। ইরা, তোরা কি পাগল হয়ে গেছিস? তানু, কেন, কি হয়েছে? ইরা, আমি জীবনেও কাউকে কিস করিনি। তানু, কখনো করিস তো কি হয়েছে, আজকে করবি। ইরা, কিস করলে সমস্যা হয়ে যাবে। তানু, কি রকম সমস্যা? ইরা, প্রথম কিস, যদি কোন ভুল মানুষকে করতে হয়। ঈশা, ও তেমন কিছু না, প্রথম জিনিস এরকম ভুল হয়, এই আর নতুন কি, তাহলে বাজি ধরে নিলাম কিন্তু। ইরা, কিস না হয় দিলাম, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? ঈশা, আমাদের দুজনের পক্ষ থেকে তোকে ঘুরতে নিয়ে যাব আর সব খরচ হবে আমাদের দুজনের। ইরা, সত্যি বলছিস তো? ঈশা, 100% সত্যি, এই নে $300 অ্যাডভান্স। ইরা, তাহলে দেখ কি করি আমি, তবে আপনাদের উদ্দেশ্য একটা বলছি, আমি কিন্তু মোটেও খারাপ মেয়ে না, আর নাই আমার ডলারের অভাব আছে, কিন্তু বান্ধবীদের থেকে বাজিতে কোন কিছু নেওয়া কিন্তু অনেক মজার হয়, সেজন্য আমি বাজিটা ধরেছি। তাছাড়া আমি ওদের সাথে বাজি ধরে রেগিং, মারামারি, ঝগড়া করতাম, কিন্তু এই প্রথম ওরা আমাকে এরকম একটা বাজি ধরবে, আমি তো ভাবতেও পারিনি। সে যাক গিয়ে, বাজি যখন ধরেছি তখন না হয় অপেক্ষা করতে থাকি। এই দিকে আকাশ এখন ওর রুমে যেতে থাকে, কেন না প্রথম অবস্থায় ভুল ভবনের ভুল রুমে চলে এসেছিল, সেজন্য ভবন চেঞ্জ করে, সঠিক ভবনের দিকে যেতে থাকে। এই দিকে ওরাও অপেক্ষা করতে থাকে, ওদের অপেক্ষা শেষ করে আকাশ সিঁড়ি দিয়ে উঠতে থাকে, ওর দিকে তাকিয়ে ইরা তো অবাক হয়, কেন না একটা ঢোলা প্যান্ট আর শার্ট পরে এসেছে। ইরা, এই না, আমি একে কিস দিব না। ঈশা, কেন দিবি না? ইরা, এর মতো খ্যাত আর বলদ মার্কা ছেলেকে কি না আমি কিস দিব? ঈশা, বাজি কিন্তু তুই ধরেছিস, সেজন্য কিস করতেই হবে। তানু, ইরা, তাড়াতাড়ি কর, ছেলেটা এই দিকেই কিন্তু আসতেছে। ইরা, ঠিক আছে, যাচ্ছি তাহলে। ইরা আকাশের দিকে যেতে থাকে, আকাশের সামনে এসে দাঁড়ায় আর ভালো করে দেখতে থাকে, এই দিকে শার্ট, প্যান্ট ছেঁড়া আছে কি না, আকাশ চেক করতে থাকে। ইরা, ওই তোর নাম কি? আকাশ, আমার নাম আপনাকে কেন বলবো আন্টি? ইরা, ওই কোন দিক দিয়ে আমাকে তোর আন্টি মনে হয়? আকাশ, আপনার বয়স তো মোটামুটি 24 হবে, এই বয়সে আন্টিই তো বলবো। ইরা, তোর বয়স কত হবে আগে ওটা বল। আকাশ, এই তো 5 মাস পরে 28 হবে। ইরা, বাহ, ভালো তো, তা তোকে আগে তো কখনো দেখিনি ভার্সিটিতে। আকাশ,
আপনি তো আমার সাথে পড়াশোনা করেন বলে তো মনে হয়, সেজন্য দেখেননি আগে কখনো। ইরা, এটা অবশ্যই ঠিক বলেছিস। তা তোর নাম কি? আকাশ, পারভেজ হোসেন আকাশ। ইরা, নাম তো খারাপ না, আচ্ছা তোর চোখে কি সমস্যা আছে? আকাশ, না তো। ইরা, তাহলে এত বড় চশমা কেন দিয়েছিস? আকাশ, যেন ধুলাবালি না আসে চোখে। ইরা, এখন চশমা এটা খুলে সাইডে রাখো। আকাশ, কেন কেন? ইরা, তোকে রাখতে বলছি রাখো, ধমক দিয়ে। ধমক দেয়ায় চশমা খুলে হাতে নেয়, এরপর আকাশের মুখটা সামনে আনে। আকাশ, কি করছেন আন্টি? ইরা, কখনো কাউকে কিস করেছিস? আকাশ, কিস আবার কি? ইরা, তুই কি জানিস না? আকাশ, আমাকে তো কেউ কখনো বলেনি। ইরা, চোখ বন্ধ কর আমি দেখাচ্ছি। আকাশ, চোখ বন্ধ করলে, দেখব কি করে? ইরা, তুই আগে বন্ধ তো কর। আকাশ চোখ বন্ধ করলে ইরা ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করে চলে আসে ওখান থেকে। এই দিকে আকাশ তো হ্যাবলার মতো তাকিয়ে আছে, কোন কথাই মুখ দিয়ে বের হচ্ছে না, কেন না আকাশের লাইফে প্রথম কিস ছিল এটা, কিন্তু তাও এরক অদ্ভুত ভাবে যে কেউ কিস করবে, সেটা তো জানাই ছিল না। তাও চুপ করে আছে, ওই দিন ক্লাসে না এসে নিচে নেমে একটা গাছতলায় বসে পড়ে, এই দিকে ইরা যে আকাশকে কিস করেছে, সেটা আবার ঈশা ক্যামেরায় ভিডিও করে নেয়। ইরা, দেখলি তো কেমন করে কিস করে দিলাম। ঈশা, সবটা ভিডিও করা আছে, যখন ইচ্ছে হবে দেখে নিব। ইরা, এটা কিন্তু ঠিক হয়নি, তোরা কিস করালি ভালো কথা, কিন্তু ভিডিও কেন করেছিস? ঈশা, ঠিক আছে ডিলিট করলাম। ইরা, এখন চল ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। তানু, যা ওই ছেলেটা কোথায়? ঈশা, কোন ছেলে? তানু, যে ছেলেকে কিস করেছে। ঈশা, আরে হো ও যেখানে ইচ্ছে, সেখানে যাক, তাতে আমাদের কি? তানু, সেটাও ঠিক, ইরা চল তাহলে। এরা তিন বান্ধবী তো চলে যায় ক্যান্টিনে, অন্যদিকে গাছতলায় বসে বসে কিছুক্ষণ আগে গঠে যাওয়া কাহিনীগুলো ভাবতে থাকে, ভাবনা শেষ হলে, তখন মনে পড়ে লাইব্রেরির কথা, কেন না লাইব্রেরি থেকে কিছু কিছু ড্রাগসের প্যাকেট বের হয়, কিন্তু কারা রাখে, সেটাই এখন জানার বিষয়, সেজন্য লাইব্রেরিতে আসে, ওখানে এসে কিছু কিছু দেখতে থাকে, কিন্তু তাও কোন কিছু পাচ্ছে না, তার কারণ এখানে হাজার হাজার বই আছে, সেজন্য চাইলেও খোঁজ সম্ভব হচ্ছে না, সেজন্য লাইব্রেরি থেকে বের হবে, তখনই দেখা হয় ইরা আর ওর বান্ধবীদের সাথে। ঈশা, আপনি ওই ছেলেটা না? আকাশ, জি আন্টি। ঈশা, এই আপনি আন্টি কাকে বলেছেন, আপনি জানেন কি আমি কেহ? আকাশ, আন্টি পরিচয় না দিলেতে, আমি জানব কি করে বলুন। ঈশা, আর একবার যদি আন্টি বলেছেন, তাহলে আমার থেকে বেশি খারাপ আর কেউ কিন্তু হবে না বলে দিলাম। আকাশ, আচ্ছা আমি তাহলে এখন আসি। তানু, কোথায় যাবেন, বাসায় কি বউ রেখে এসেছেন? আকাশ, বউ থাকলে তো ভার্সিটিতে এসে সময় নষ্ট করতাম না। তানু, বাহ এটাও দেখি বুঝো তাহলে। আকাশ, একটু আকটু তো বুঝতে হবে। ইরা, আমাদের 3 জনের জন্য 3 কাপ কফি আনতে পারবে? আকাশ, কিন্তু আমার হাত তো খালি নেই। 2 হাতে 2টার বেশি নিব কি করে? ইরা, সমস্যা নেই 2টাই নিয়ে আসো। ওদের থেকে ডলার নিয়ে কপি আনতে যায়। এই দিকে বাকিরা বুঝতে পারল না, এটা কি হলো। তাও দাঁড়িয়ে আছে, একটু পরে কপি এনে ওদের হাতে দিল। তাও একটা কপি এনেছে। তানু, তোমাকে না, 2টা আনতে বলেছি। আকাশ, কিন্তু দাম তো দিয়েছেন একটার। ইরা, বাহ ভালোই তো, এখন এই কপিটা তুই খা। আকাশ, আমি কপি খাই না, এটা খেলে ক্ষতি হয়। ইরা, বোকা ছেলে দেখি সবই বুঝে। তানু, ওহ তো তাই দেখতেছি। এই দিকে আকাশ কপি খেতে থাকে, কিন্তু ততক্ষণে কাস্টমস অফিসার। লেখক, ফাওয়াজ হোসেন আকাশ। পর্ব 04। কিন্তু ততক্ষণে ওখানে রকি, রনি ওরা চলে আসে, ওরা এসেই আকাশের মাথায় একটা ধাক্কা দেয় আসতে করে, এতে কপি আকাশের শার্টে পড়ে। যদিও এটা ঈশার প্ল্যান ছিল। ইরা,
কি করলি তোরা? বেচারাকে একটু কফি তো খেতে দিতে পারতি? রকি, ওর পোশাক তো দেখে মনে হচ্ছে ও এক গ্লাস পানি কিনে খেতে পারবে না। সেখানে কি না কফি খাচ্ছে। কথাটা বলেই ওরা সবাই হাসতে থাকে, তবুও আকাশ চুপ করে আছে, কেন না এদের সাথে ঝামেলা করে কোন কাজ নেই। কেন না এরা উল্টো আকাশের কাজে বাধা হয়ে দাঁড়াবে এই দিকে। রনি, আচ্ছা এই জোকারটাকে কোথায় ফেলি তোরা? ঈশা, পেয়েছি তো 501 নাম্বার রুমের কাছে। রকি, কি বলিস? তাহলে তো আমাদের বড় ভাই হবে, কিন্তু এর মতো হ্যাবলা ছেলেকে বড় ভাই বলে ডাকবো, কেমন জানি লাগে। ইরা, আচ্ছা শুন তোরা থাক, আমাকে যেতে হবে। রকি, কোথায় যাবি তুই? ইরা, বাবা কল দিয়েছে, বলেছে তাড়াতাড়ি করে যাওয়ার জন্য, জানি না কি জন্য ডেকেছে। ঈশা, আবার ছেলে দেখছে না তো? ইরা, সেটা করবে না, আমি তো বলেই দিয়েছি, ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে, আমাকে যেন বিয়ের কথা ভুলেও না বলে, সেজন্য এরকমটা হবে না। ঈশা, যাক ভালো তো তাহলে। ইরা, চলি তাহলে আমি। ইরা চলে যাওয়ায় ওরা বাকি 4 জন অন্য দিকে চলে যায়, এই দিকে আকাশ ভার্সিটির পিছনে যেতে থাকে, ওখানে এসে দেখে 2টা ছেলে ড্রাগস নিচ্ছে, যা আকাশ দেখে, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ওরা সামনাসামনি খাচ্ছে, তাও পিছনের সাইডে, অবশ্যই এই সাইডে তেমন কেউ আসে না, ছেলে দুটো আকাশকে দেখে। ছেলে, এই দিকে আয়। আকাশ, জি আমাকে বলছেন? ছেলে, তোকেই বলছি খাবি একটু। আকাশ, আমি এভাবে খাই না, কার থেকে নিয়েছেন, তার সাথে দেখা করিয়ে দিবেন, আমি ওখান থেকে নিব। ছেলে, তোর কি মাথা খারাপ? ফ্রিতে দিতে চাচ্ছি, সেটা নিবি না, ডলার দিয়ে কিনতে চাস? আকাশ, বেশি করে নিয়ে বাসায় খাবো, এই আর কি। ছেলে, ওহ বুঝলাম। ঠিক আছে চল তাহলে, তোকে নিয়ে যাই। এই দিকে ওরা নিয়ে আসলো রবির কাছে, রবি আকাশকে দেখে কিছুটা অবাক তো হয়। রবি, এটা কেহ? ছেলে, ওর নাকি ড্রাগস লাগলে, সেজন্য নিয়ে আসলাম। রবি, তা আগে কখনো তুই খেয়েছিস? আকাশ, না হেই প্রথম। রবি, হঠাৎ তোর খাওয়ার ইচ্ছে হলো কেন? আকাশ, এমনিতে অনেকে খায়, সেজন্য ভাবলাম একটু ট্রাই করি। ছেলে, আমরা ওকে বলেছিলাম, আমাদের থেকে একটু খাওয়ার জন্য, কিন্তু খেলোই না। আকাশ, আমাকে কিছুটা দেওয়া যাবে কি? রবি, এই নে, $100 দিতে হবে। আকাশ, এই নিন ডলার। রবি আকাশকে প্যাকেট দিলে ওই প্যাকেট পকেটে ঢুকিয়ে নেয়, কিছুটা দূরে এসে ওদের উপরে নজর রাখতে থাকে, তখন খেয়াল করে রবির কাছে রকি আর রনি আসে। ওদের দেখে একটু অবাক হয়, যদিও আকাশ ওদের সাথে আজকেই একটু আকটু কথা শুরু করেছে, কিছুক্ষণ পরে ওখান থেকে চলে আসে ওদের অফিসে। ওখানে আকাশকে দেখে, স্যার, এ কি তুমি চলে এলে যে? আকাশ, এই প্যাকেটে যে ড্রাগস আছে, সে ড্রাগস ওটার সাথে মিলে কি না, একটু চেক করে দেখুন তো। স্যার, আচ্ছা আমি ল্যাবে পাঠিয়ে দিচ্ছি। স্যার ওই প্যাকেট ল্যাবে পাঠিয়ে দেয়। তারপর আকাশের সাথে কথা বলতে থাকে। স্যার, কোন কিছু কি জানতে পেরেছ? আকাশ, জানার কোন উপায় যে নেই। স্যার, কেন কি হয়েছে? আকাশ, ওই ভার্সিটিতে রবি নামে একটা ছেলে বিক্রি করে, এটা ওর ছবি, তবে ওর উপরেও অনেক লোক আছে, সেজন্য আমাদের উপরের লোকদের ধরতে হবে। তাহলে বুঝতে পারবো, ড্রাগস কিভাবে আমাদের দেশে ওরা পাঠাচ্ছে। স্যার, আমি তো নিজেও বুঝতে পারছি না। আমাদের এই কিছুটা এরিয়া দিয়ে এই ড্রাগসগুলো ভিতরে আসতেছে, কিন্তু কিভাবে আসতেছে, ওটাই বুঝতে পারছি না। আকাশ, আচ্ছা আমাদের লোকদের মধ্যে, ওর কোন লোক নেই তো, যে ওকে সাহায্য করতেছে? স্যার, এটা তো বলা অনেক কঠিন। আকাশ, কিন্তু আমাদের তো বের করতে হবে। স্যার, এখন তাহলে কি করতে চাও? আকাশ, সরাসরি ওই রবিকে তুলে এনে, ওর মুখ থেকে আস্তে আস্তে কথা বের করতে হবে, তবে ওকে যে তুলে এনেছি, এটা যেন কোনভাবেই প্রকাশ না পায়। স্যার, হয়ে যাবে কাজ, আমি পুলিশের সাথে কথা বলতেছি। আকাশ, জি তাড়াতাড়ি করুন, আমি এই কেসের একটা সমাধান করে তারপর ওখানে যাব।
স্যার, কোন জায়গায়? আকাশ, যে জায়গা থেকে আমি হারিয়ে গিয়েছিলাম। স্যার, শুধু কি ড্রাগনস কিভাবে ঢুকে এটা জানতে পারলেই তো হবে? আকাশ, এটাই জানতে হবে, কেন না যে এইগুলো পাঠায় তাকে তো আমরা চিনি, সেহেতু আমরা এটা জানব, কিভাবে মাল ও পাচার করতেছে, সেটাই এখন শুধু জানব। স্যার, ঠিক আছে, হয়ে যাবে কাজ। এই দিকে পরের দিন রবিকে উঠিয়ে আনা হলো। আকাশ দূর থেকে দেখিয়ে দিয়েছিল বলে তাড়াতাড়ি করে ধরতে পেরেছে। অন্যদিকে ভার্সিটিতে ইরার ওই বাজি নিয়ে ওরা ঘোরার প্ল্যান করে। ইরা, দেশের বাহিরে যাব না, তবে আমাদের দেশে একটা সাইড থেকে অন্য আরেকটা সাইডে যাব। তানু, এটা অবশ্যই মন্দ হবে না। ঈশা, তাহলে আমরা 5 দিন পরে বের হই। ইরা, ঠিক আছে, আমার সব খরচ কিন্তু তোদের। ঈশা, জানি আমরা। এদের কাহিনী তো শুনলেন, এবার চলুন রবির কাহিনী একটু শুনে আসি। এই দিকে রবিকে ধরে আনা হলো। রবি বর্তমানে পুলিশের গোয়েন্দা বিভাগে আছে, যেন রবির খোঁজ অন্য কেউ না পায়। এই দিকে পুলিশ, বল তুই কার থেকে ড্রাগনসগুলো নিয়ে আসিস রেগে? রবি, বিশ্বাস করুন আমি কিছুই জানি না। পুলিশ, আচ্ছা তুই কার থেকে এইগুলো সংগ্রহ করিস, তা তো বল। রবি, আমাকে একজন রাতে এসে এইগুলো দিয়ে যায়। পুলিশ, তার নাম্বার বা কোন কিছু কি আছে? রবি, ওইগুলো তো নেই। তবে আজ রাতে এসে প্যাকেট দিয়ে যাবে। পুলিশ, ঠিকানা বল আমাদের। রবি, ঠিকানা বললে ছেড়ে দিবেন তো? পুলিশ, ওই লোকটাকে যখন নিয়ে আসব, তখন তোকে ছেড়ে দিব। রবি এবার ঠিকানা বলে। এবার সে ঠিকানায় কয়েকজন পুলিশ এসে পাহারা দিতে থাকে, কখন তারা আসবে। অনেকটা সময়ের পরে একটা লোক একটা ব্যাগ নিয়ে ওই ঠিকানায় আসে। এসে কল দেয় রবিকে। পুলিশ রবিকে কল দিয়ে ওদের সাথে কথা বলতে বলে, যেন ওরা কিছু বুঝতে না পারে। এই দিকে লোকটা প্যাকেট দিতে এসে ধরা খেয়ে যায়, এরপর ওকে নিয়ে আসা হলো। এভাবে 3 জনকে নিয়ে আসার পরে ওরা জানতে পারে কিছু তথ্য, কিন্তু তাও ওরা পুরোপুরি শিওর না। অন্যদিকে লোক, বসো, আমাদের কিছু এজেন্টের 2 দিন ধরে কোন খোঁজ নেই। ডেবিল, ওরা কোন তথ্য তো জানায়নি, তার মানে কিছু একটা হয়েছে ওদের সাথে। লোক, এখন তাহলে কি করবেন বসো? ডেবিল, আপাতত সাপ্লাই অফ রাখি কিছু দিন, তাহলে পরিস্থিতি কিছুটা ঠিক হবে। লোক, ওকে বসো। এই দিকে শেষ পর্যায়ে এসে কাস্টমস অফিসার, লেখক ফাওয়াজ হোসেন আকাশ, পর্ব 05। এই দিকে শেষ পর্যায়ে এসে ওরা একটা ব্যাপারে শিওর হয়, সেটা হলো ওই ড্রাগনসগুলো আকাশপথে পাঠানো হতো, কিন্তু কিভাবে পাঠাতো, সেটাই শুধু ওদের অজানা। এই দিকে আবির এসে বলে, আবির, আজকে ওই পাখিটা আসেনি। আকাশ, কোন পাখি? আবির, গত 1 মাস ধরে এই জায়গায় দিয়ে একটা পাখি উড়ে আসতো, সকাল বেলা এখান দিয়ে যেত, আবার সন্ধ্যের সময় আবার ফিরে যেত। আকাশ, কোন ভিডিও আছে কি? আবির, স্যার অনেক উঁচুতে উঠত, ভিডিও কিছু বোঝাও যাবে না, তবে পাখিটা অনেক বড় ছিল, এক কথায় শকুনের মতো বড় ছিল। আকাশ, এত বড় পাখি আচ্ছা কতদিন ধরে যাচ্ছে না? আবির, এই তো 2 দিন ধরে। আকাশ, তাহলে কি আমি যা ভাবছি সেটাই হচ্ছে? আবির, কি ভাবছেন স্যার? আকাশ, ওই পাখিটা আবার যে দিন এখান দিয়ে যাবে, যেভাবেই হোক ওই পাখিটাকে আটকাবে, দরকার হলে গুলি করবে, এক কথায় ওই পাখিটাকে আমার চাই। আবির, ঠিক আছে স্যার, তাই হবে। এই দিকে আকাশ পুলিশ স্টেশনে এসে রবি আর বাকি লোকের সাথে দেখা করে, কিন্তু তাও মাস্ক পরে এসেছে, যেন রবি ওকে চিনতে না পারে। তারপর ওদের সাথে কথা বলে অনেক কিছু জানতে পারে, এমনিতে আকাশ যা অনুমান করেছে, সেটাই সঠিক। সেজন্য ওখান থেকে ফিরে এসে ওর স্যারকে জানায়, উনি সবটা জানার পরে। স্যার, তাহলে তো সমাধান হয়েই গেল। আকাশ, ওই লোকটাকে তো কিছু করতে পারছি না, কিন্তু ও যেন এই দেশে ড্রাগনস আনতে না পারে সে ব্যবস্থা ঠিকই করে নিব। স্যার, এটাই ভালো হবে তাহলে। আকাশ, তাহলে স্যার আমি এখন আসি। স্যার, তা কয়দিন পর ফিরবে?
আকাশ, মোটামুটি ৪৫ দিন তো লাগবেই। স্যার, ঠিক আছে, খেয়াল রাখিও তোমার। ওখান থেকে চলে আসে এয়ারপোর্টে। তারপর আকাশ ওদেরই দেশে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে চলে আসে। এই দিকে ইরা ওর বান্ধবীদের সাথে এয়ারপোর্টে আসে, কেন না আকাশের সাথে যে বাজি ধরা হয়েছিল, সেখানে তো ইরা জিতেছে, সেজন্য ওরা নিজেরাও ঘোরার জন্য আসে। এই দিকে আকাশ চলে আসে ওদের আগের ঠিকানায়। আগের ঠিকানা বলতে আকাশ ছোটবেলায় যেখানে থাকত। কিন্তু ও সেখান থেকে হারিয়ে যায়, ঠিক মতো রাস্তা ঘাট চেনার মতো বয়স হয়নি, কেন না 7 বছর বয়স হবে তখন। বাসে করে আকাশ স্কুলে যেত আর আসতো। সব সময় ওর মা ওকে নিয়ে আসতো বাসস্ট্যান্ড থেকে। এখন হয়তো বলবেন, কিভাবে কি হলো আকাশ, তাহলে ওর বাবা মা থেকে আলাদা কেন হলো? তাহলে চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাক রেখে যাই 20 বছর আগে। মা, আকাশ আর কত ঘুমাবি, তোকে স্কুলে তো যেতে হবে। বাবা, ওকে তাড়াতাড়ি ওঠাও, আমাকে আবার যেতে হবে কাজে। মা, এই তো 10 মিনিট অপেক্ষা করো, এর ভিতরে ওকে তৈরি করে দিচ্ছি। বাবা, হুম, তাড়াতাড়ি করো। এই দিকে 15 মিনিট পরে রেডি করে নিয়ে আসে, নাস্তা সাথে করে দিয়ে দেয়। মা, নাস্তা স্কুলে একসাথে করে নিবে। আকাশ, ঠিক আছে আম্মু। বাবা চলো তাহলে আমরা আসি, টাটা আম্মু। আকাশের বাবা বাসস্ট্যান্ড পর্যন্ত এসে আকাশকে বাসে উঠিয়ে উনি চলে যায় অফিসের দিকে। এই দিকে ক্লাসে এসে টিফিন সময়ে খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া হলে এলে আবার ক্লাসে মনোযোগ দিতে থাকে। দুপুরের পরে স্কুল ছুটি হলে আকাশের মা এসে ওকে নিয়ে যেত বাসস্ট্যান্ড থেকে। এভাবে চলতো আকাশের দৈনিক রুটিন। একটা সময়ে এসে, বাবা, আকাশ, স্কুলে তোমার কোন অসুবিধা হচ্ছে না তো? আকাশ, না বাবা, কোন অসুবিধা হচ্ছে না। বাবা, পড়াশোনা কিন্তু ঠিকভাবে করবে। আকাশ, তুমি তো আমাকে সময়ই দাও না। বাবা, ঠিক আছে, কাল আমি তোমাকে পড়াবো। আজকে তোমার মায়ের কাছে পড়ে নাও। আকাশ, ঠিক আছে আব্বু। আকাশের মা ওকে পড়াতে থাকে। এভাবে কয়েকদিন যাওয়ার পরে, মা, কি ব্যাপার, তোমাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? বাবা, আমাদের বোর্ডে আজকে একটা কন্টেইনার ধরা পড়েছে, যেখানে অনেক হাতিয়ার ছিল। মা, কিন্তু পরবর্তীতে কি হলো? বাবা, আমি সবগুলো লকার রুমে জমা দিয়ে দিয়েছি। এখন এইগুলো যার মাল ছিল, সে আমাকে ধমকি দিয়েছে, যদি আমি তার মালগুলো না ছেড়ে দেই, সে আমাকে মেরে ফেলবে। মা, তাহলে আমরা এই শহরটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা শহরে যাই। বাবা, শহর ছাড়তে হবে না, আমরা কালকেই এই জায়গা ছেড়ে দিয়ে অন্য আরেকটা জায়গায় এসে থাকব। মা, আমি তাহলে সবটা রেডি করে রাখব। বাবা, ঠিক আছে, তাই করিও। পরের দিন আকাশকে নিয়ে ওনারা অন্য আরেকটা জায়গায় বাসা নিয়ে নেয়। সেখানে থাকতে শুরু করে, তখনই লোক, বসো বসো, ওই কাস্টমস অফিসার তো নিজের বাসা চেঞ্জ করে, কোথায় যেন উঠেছে। রাজীব, যেখান থেকে পারিস, ওদের খোঁজ বের কর। তাছাড়া ওর তো একটা ছেলেও আছে। লোক, শুনেছি ওর ছেলে স্কুলে পড়ে, আর কোন স্কুলে পড়ে, সেটা খুঁজে বের করতে 2 দিন সময় লাগবে। রাজীব, এত সময় নেই আমাদের হাতে, যে করেই হোক ওর ছেলে কিডন্যাপ করে, ওর কাছ থেকে এই মালগুলো আমাদের সরিয়ে নিতে হবে। লোক, ঠিক আছে বসো, ব্যবস্থা করতেছি। এই দিকে এরা তো ব্যবস্থা করতে থাকে, অন্যদিকে আকাশের স্কুলও চেঞ্জ করা শেষ। এক কথায় ওনারা একটা নতুন জায়গায় এসেছে, সাথে নতুন স্কুল, সেজন্য আকাশ এখানকার রাস্তা ঘাট ঠিক মতো চিনে না 3 দিন পরে। লোক, বসো, ওর ছেলে কোথায় পড়ে, তা জানতে পেরেছি। জাফর, তাহলে আর দেরি কেন, ওর ছেলেকে তুলে নিয়ে আয়। লোক, জি বস, আমি লোক পাঠাচ্ছি। পরের রাজীবের লোকেরা এসে আকাশকে তুলে নিয়ে আসে, তারপর কল দেয় ওর বাবাকে। আকাশের বাবা কল রিসিভ করে। রাজীব, তোর ছেলে আমাদের হাতে বন্দি, যদি ওকে বাঁচাতে চাস, তাহলে আমাদের মালগুলো আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, নয়তো তোর ছেলেকে জীবিত পাবি না। কথা বলে কল কেটে দেয়। এই দিকে আকাশের বাবা পুরো জায়গায় খোঁজ নিতে থাকে, আসলে ওরা আকাশকে কিডন্যাপ করেছে কি না, তা জানার জন্য।
কিন্তু উনি সবটা খোঁজ নিয়ে শিওর হয়, তারপর ওনার স্ত্রীকে ব্যাপারটা জানায়। মা, তুমি যে করেই হোক আকাশকে বাঁচাও ওদের কাছ থেকে কেঁদে। বাবা, তুমি কোন চিন্তা করো না, আমি যে করেই হোক আকাশকে বাঁচিয়ে নিব। সেজন্য উনি চলে আসে ওনার স্যারের কাছে। এসে কথা বলতে থাকে এই ব্যাপারটা নিয়ে, কিন্তু ওনার স্যারও তেমন কোন কথা বলেনি, উনি মালগুলো ছাড়তে পারবে না। এই দিকে জাফর আবারও কল দিলে, আকাশের বাবা ওনাকে সবটা বলে। জাফর, দেখলি তো, তুই যাদের হয়ে কাজ করিস, আজকে তারাই তোর বিপদে কোন সাহায্য করছে না। বাবা, এখন আমি কি করব বলেন? জাফর, বুঝেছি তোর স্যারের কাউকে কিডন্যাপ করতে হবে, তাহলে ঠিকই সবটা বেরিয়ে আসবে। সেজন্য জাফর আবার নতুন করে প্ল্যান করতে থাকে, কিছুক্ষণের মধ্যে স্যারের বউকে ধরে নিয়ে আসে, কিন্তু স্যারের বউকে ধরে নিয়ে এসে দেখতে পায় কাস্টমস অফিসার। লেখক ফাওয়াজ হোসেন আকাশ। পর্ব 06। ধরে নিয়ে এসে দেখতে পায় আকাশ নেই এখানে, সেজন্য জাফর তো অনেক রেগে যায়। জাফর, ওই এই পিচ্ছি ছেলেটা কোথায়? লোক, পিচ্ছিটা সকালেই পালিয়ে গেছে। জাফর, কিভাবে পালালো এখান থেকে? এখন ওর বাবাকে ভয় দেখিয়ে কিভাবে কি করাবো? লোক, পিচ্ছির বাবার কথা বাদ দিন, ওর বাবার বসের বউকে এনেছেন, দেখবেন এবার ঠিকই ছেড়ে দিবে। জাফর, তাহলে কল রাগা ওদের। এরপর আবার ও কথা বলতে থাকে। এবার স্যার রাজি হয়, এবং সব কিছু রেডি করে নেয়, আর সেগুলো জাফরের হাতে তুলে দেয়। জাফর ও স্যারের বউকে স্যারের হাতে তুলে দেয়, কিন্তু আকাশকে নিয়ে না আসাতে। বাবা, কি ব্যাপার, আমার ছেলে কোথায়? জাফর, তোর ছেলে 2 দিন আগে পালিয়ে গেছে, অনেক খুঁজেও পাইনি, সেজন্য তুই এখন খুঁজে দেখ কোথাও পাস কিনা। কথাগুলো বলে জাফর তো চলে যায়, এই দিকে আকাশের বাবা কান্না করতে থাকে, উনি কি করবে, কিছুই বুঝতে পারছে না। উনি টানা 7 দিন ধরেও আকাশের কোন খবর পাচ্ছে না, এখন আপনারা তো বুঝলেন কিছু না, কিন্তু আকাশ কোথায়, ও কোথায় আছে, কিভাবে আছে, তা চলুন আমরা একটু জেনে আসি। বর্তমানে আকাশ একটা হসপিটালে ভর্তি আছে। আসলে আকাশ ওই দিন ওখান থেকে পালিয়ে জঙ্গলের ভিতরে চলে আসে, ওখান দিয়ে ট্রেন যাচ্ছিল, কোন ভাবে সে ট্রেনে উঠে পড়ে, এরপর কোন জায়গায় এসে নামে যা আকাশ নিজেও জানত না। ট্রেন থেকে নেমে যখনই অন্য দিকে যাবে, তখন কারো গাড়ির সাথে ধাক্কা খায়, এতে অজ্ঞান হয়ে নিয়ে পড়ে যায়, সেখান থেকে হসপিটালে এখন ভর্তি আছে, কেন না, একজন অপরিচিত ব্যক্তি আকাশকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে চলে যায়। অঞ্জান ফেরার পরে কোথায় আছে, সে সব কোন কিছুই আকাশের বর্তমানে মনে নেই। এরপর একটা অনাথ আশ্রমে বড় হতে থাকে, ওখান থেকে যখন বড় হয়, তখন পড়াশোনা থেকে শুরু করে বাকিটা নিজে নিজে করতে থাকে। অনেক চেষ্টা করেও আকাশ ওর পরিবারে কোন খোঁজ নিতে পারেনি। এই দিকে আকাশে পরিবার এখন কোথায় আছে, তা আকাশ জানে না। অতীত সে সেখানেই, আমরা বর্তমানে এসে আকাশের পরিবারের খোঁজ নিব। বর্তমান। বর্তমানে অনেক কিছু মনে করতে করতে আকাশ পৌঁছায় একটা নতুন শহরে, যে শহরে আকাশের শুধু স্কুলের নামটাই কিছুটা মনে ছিল না, শুধু মনে ছিল কিছু পরিচিত জায়গা। সেজন্য ওখানকার আশেপাশে একটা হোটেলে উঠে পড়ে, এই দিকে ইরা ওর বান্ধবীদের সাথে হোটেলে এসে উঠে, পরের দিন সকাল বেলায় আকাশ ফ্রেশ হয়ে, সে আগের জায়গা দিয়ে আসতে থাকে, কেন না 20 বছরে অনেক পরিবর্তন হয়েছে এই জায়গাগুলো। সেজন্য আকাশ, আচ্ছা এখানে নদীর পাশে কোন স্কুল কি ছিল আগে? ছেলে, আসলে বর্তমানে কোন স্কুল নেই, যেটা নদীর পাড়ে বা নদীর কাছাকাছি। তবে আমাকে না জিজ্ঞেস করে, মোটামুটি 50 বছরের কোন লোককে জিজ্ঞেস করলে, আমার মনে হয়, উনি আপনাকে সাহায্য করতে পারবে। আকাশ, ধন্যবাদ আপনাকে। সেজন্য এরকম কিছু লোককে জিজ্ঞেস করেও কোন কাজ হয়নি, তখন রাস্তার পাশে একজন লোককে দেখতে পায় আইচক্রিম বিক্রি করতেছে, যে আইচক্রিম 20 বছর আগেও ছিল, সেজন্য ওনার কাছে আসে। আকাশ, আঙ্কেল একটা কথা জানার ছিল। লোক, কি কথা বলো? আকাশ, আপনি এই রাস্তায় ঠিক কত বছর ধরে আইচক্রিম বিক্রি করতেছেন? লোক,
এই তো 25 বছর ধরে। কেন বাবা, কিছু কি হয়েছে? আকাশ, আঙ্কেল আপনি কি আমাকে বলতে পারবেন, এখানে নদীর ধারে 20 বছর আগে কোন স্কুল কি ছিল? লোক, একটা স্কুল তো ছিল, কিন্তু সেটা এখন কলেজ হয়েছে। আকাশ, আমাকে ওই কলেজের ঠিকানা বা কোন দিকে একটু বলতে পারবেন কি? লোকটা আকাশকে ঠিকানা দেয়। তারপর ওনাকে কিছু ডলার দেয়, কিন্তু উনি তা নেয়নি। কিছুক্ষণ পরে, ওই কলেজের সামনে আসে, ভিতরে সাহস করে ঢুকে পড়ে। কিছুটা দূর এসে আবার সে পরিচিত মুখটা দেখতে পায়, আর সে পরিচিত মুখটা হলো অফিসের পিয়ন। আকাশের ওনার চেহারা তো মনে আছে কিছুটা, তাও শিওর হওয়ার জন্য ওনার কাছে আসে। আকাশ, আঙ্কেল একটু শুনবেন? আঙ্কেল, হ্যাঁ, বাবা বলো। আকাশ, আঙ্কেল এই কলেজের আগে, এখানে কি আগে স্কুল ছিল? আর আপনি ওই স্কুল থাকা অবস্থায় এখানে পিয়ন ছিলেন কি? আঙ্কেল, হ্যাঁ, ছিলাম তো, কিন্তু তোমার কি লাগবে, তা বলো আমাকে। আকাশ, আঙ্কেল আমার তখনকার সময়ের কিছু তথ্য লাগবে, যদি আপনি দিতে পারেন, অনেক উপকার হতেও আমার। আঙ্কেল, ওই সময়ের কিছু ফাইল এখনও আছে আমার কাছে, কিন্তু তোমার কি রকম উপকার, তা আগে বলো। আকাশ, তাহলে কোথাও বসে, আপনাকে আমি সবটা বলি। আঙ্কেল, ঠিক আছে চলো তাহলে। এরপর ওনারা কথা বলতে থাকে, সবটা বলা শেষ হলে। আঙ্কেল, তোমার বাবা মা নাম, বা রোল নাম্বার, কোন শ্রেণীতে পড়তে, কত সালে, এইগুলো কি কোন কিছু মনে আছে? আকাশ, জি আঙ্কেল মনে আছে। আঙ্কেল, তাহলে সহজ হবে, কিন্তু তুমি কাল এসো, আমাকে একটা কাজে যেতে হবে, ওখানে কিছু ডলার পাবো। আকাশ, আপনি যত ডলার চান আমি আপনাকে দিব, তাও আমার কাজটা করে দিন প্লিজ। আঙ্কেল, দেখো আমি লোভী না, আমি আজকে ওখানে না এলে আমার $200 ক্ষতি হবে, তুমি যদি $200 দিয়ে দাও, তাহলে আমি ওখানে না এসে, তোমার কাজটা করে দিব। আকাশ, আঙ্কেল এই নিন $500, তাও আমার কাজটা করে দিন। আঙ্কেল, ঠিক আছে চলো তাহলে। এরপর পিয়নের সাথে করে আসে একটা রুমে, যেখানে অনেক ফাইল পড়ে আছে, সেখান থেকে বছর মনে করে, ওই বছরের একটা ফাইল বের করে। আঙ্কেল, এটা ওই বছরের ফাইল। আমি ওই বছরের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর ফাইল নিলাম। এখন বলো তোমার রোল নাম্বার কত? আকাশ, রোল নাম্বার তো মনে নেই। আঙ্কেল, নামটা বলো, তাহলে খুঁজে দেখি। এরপর নাম বললে, ওনারা দুজনে মিলে খুঁজতে থাকে, অনেকটা খোঁজার পরে আকাশ ওর অ্যাডমিশন ফর্ম খুঁজে ফেলো, ওখানে থাকা ছবিগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু বাবা মা নাম ঠিক ছিল। আকাশ তাড়াতাড়ি করে ওই পেজের ছবি উঠিয়ে নেয়। আকাশ, আচ্ছা এই পেজ থেকে কি কোন ভাবে জানা সম্ভব হবে, আমার বাবা কি কাজ করত? আঙ্কেল, এটার পিছনে আরেকটা পেজ আছে, ওখানে লেখা থাকতে পারে, যদি তোমার বাবা মা সেটা পূরণ করে থাকে। আকাশ, ওটা একটু দেখাতে পারবেন? আঙ্কেল, এই পৃষ্ঠা তো অন্য আরেকটা ফাইলে, ওটা তো খুঁজতে হবে। আকাশ, তাহলে দুজনে মিলে খুঁজতে থাকি। আঙ্কেল, ঠিক আছে, যে বছরের দরকার ওই বছরটা লেখা আছে ফাইলের উপরে। আকাশ, ঠিক আছে খুঁজতেছি। অনেকটা সময়ের পরে খুঁজে ফেলো। তা আঙ্কেলকে জানায়। আকাশ, এই তো পেয়েছি। আঙ্কেল, ভিতরে তাহলে খুলো এখন। আকাশ, ঠিক আছে। ভিতরে খুলে দেখতে থাকে, অনেকটা দেখার পরে পৃষ্ঠা খুঁজে পায় আর ওই পৃষ্ঠার ছবি উঠিয়ে নেয়। তারপর পড়তে থাকে। আঙ্কেল, তোমার বাবা ওনার সম্পর্কে লেখা ফর্মটা কি পূরণ করেছে? আকাশ, উনি তো ফর্ম কাস্টমস অফিসার। লেখক, ফাওয়াজ হোসেন আকাশ। পর্ব 07। আকাশ, উনি তো ফর্ম পূরণ করেছে কিন্তু লেখা তেমন একটা বোঝা যাচ্ছে না। কিন্তু একটা কোড নাম্বার আসতেছে। আঙ্কেল, তোমার ঠিকানা তো আছে, সে ঠিকানা এসে দেখো, ওনারা আছে কি না। আকাশ, এটাই ভালো হবে, কিন্তু যে ঠিকানা আছে, ওটা তো আমরা আগে যে বাসায় থাকতাম, সে বাসার ঠিকানা মনে হচ্ছে। আঙ্কেল, তাহলে এখন? আকাশ, যতটুকু পেয়েছি এতেই অনেকটা কাজ আমার হয়ে যাবে, ধন্যবাদ আঙ্কেল।
ওখান থেকে বের হয়ে ওই ঠিকানা এসে জানতে পারে এখানে এই নামে কেউ থাকে না এখন, আর তার উপর বর্তমানে যেখানে থাকতো ওই জায়গায় আকাশ চিনে না, সেজন্য আবারও একবার ওই ছবি দেখতে থাকে, তখন বারবার ওই কোড মনে পড়তে থাকে। তাছাড়া মোবাইল নাম্বার যেটা ছিল নাম্বারও বন্ধ এখন, সেজন্য কোড নাম্বারটা দেখতে থাকে। সে কোড নাম্বার নেটে সার্চ করে জানতে পারে এই কোড নাম্বার 20 বছর আগে কাস্টমসের লোকেরা ব্যবহার করত। আকাশ, আব্বুর সাথে কাস্টমসের লোকের সাথে আবার কি সম্পর্ক হতে পারে? একবার স্যারকে কল দেই তো। সেজন্য ওর স্যারকে কল দেয়। কিছুক্ষণ পরে স্যার কল রিসিভ করে, তখন ওনাকে সবটা বলে, সবটা উনি ওনার পরে, আকাশের থেকে সে কোড নাম্বার নেয়। স্যার, তুমি আমাকে 3 ঘন্টা সময় দাও, আমি এই কোড নাম্বারের বাকি তথ্যগুলো জোগাড় করে তোমাকে দিচ্ছি, তোমাকে এখন আর খুঁজতে হবে না ওনাকে, যদি তোমার বাবা এখনও চাকরি করে থাকে, 3 ঘন্টার ভিতরে আমি খোঁজ নিতে পারবো উনি কোথায় আছে। আকাশ, ঠিক আছে তাহলে তো ভালোই হয়। এই দিকে এবার আকাশ একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। অন্যদিকে, ইরা, তোরা কি এখানেই বসে থাকবি? তানু, তাহলে আর কি করব? ইরা, আমরা এখানে ঘুরতে এসেছি, নাকি থাকতে এসেছি, ওটাই তো বুঝতে পারছি না। ঈশা, সবে মাই 11টা বাজে, দুপুরে খেয়ে বের হব, তাছাড়া দেখতেই তো পাচ্ছিস, বাহিরে কত রোদ। ইরা, কিন্তু যাবি কোথায়? ঈশা, কোথায় আর যাব, একটু সমুদ্র দেখে আসব। ইরা, ঠিক আছে, ওটাই ভালো হবে। কিছুক্ষণ পরে ওরা খাবার খেয়ে বেরিয়ে পড়ে। এই দিকে ততক্ষণে 3 ঘন্টাও হয়ে আসে, আকাশ বসে আছে ওর স্যারের কলের অপেক্ষায়, কিছুক্ষণের মধ্যে উনি কল দেয়। আকাশ, জি স্যার বলুন। স্যার, তোমার বাবা কাস্টমস এর অফিসার ছিল। এবং কি আরেকটা ভালো খবর, উনি 2 দিন পরে রিটায়ার্ড করবে। আকাশ, বাবা এখন কোন জায়গায় আছে, সেটা কি জানতে পেরেছেন? স্যার, উনি তো আমাদের বন্দর থেকে আর 2টা বন্দর পরেই। আকাশ, আপনি যদি পারেন, ঠিকানা নিয়ে রাখেন, আমি ওখানে এসে বাবাকে সারপ্রাইজ দিব। স্যার, আমি ঠিকানা নিয়েছি, তোমাকে ট্যাক্স করে দিয়েছি, উনি বর্তমানে ওই ঠিকানায় আছে। আকাশ, জি স্যার, কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব। অনেক বড় উপকার করলেন আমার, আপনার কাছে যে আমি চিরঋণী হয়ে থাকব। স্যার, তুমি তো আমারও কম উপকার করনি, তোমার জন্য আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। তুমি কবে ফিরতেছ? আকাশ, বাবার তো 2 দিন লাগবে, আমি ওনাকে 3য় দিন বাসায় এসে সারপ্রাইজ দিব। স্যার, তাহলে তুমি ওখানে কাটাও আপাতত কয়েকটা দিন। আকাশ, আমি একটা কাজ দিয়ে এসেছি, ওই কাজটা কি আবির করেছে? স্যার, আবির তো বলেছে, ওই পাখিটা কয়েক দিন ধরে আসছে না। আকাশ, ওই পাখির মধ্যে রহস্য লুকিয়ে আছে, যখন ওই পাখি আসবে, যে কোন ভাবেই হোক, গুলি করে হলেও ওটাকে আটকাবেন, তাহলে বুঝতে পারবেন। স্যার, চিন্তা করো না, আগে আসুক, তুমি তাহলে এবার ঘুরতে থাকো। স্যারের সাথে কথা বলে, যেই পিছনের দিকে ফিরে, তখন আচমকা কারো সাথে ধাক্কা খায়, এতে সে ব্যক্তি নিচে পড়ে যায়। ইরা, ওহ মা তো, আমার কোমরটা ভেঙে দিল তো। এই কোমর ভাঙ্গা নিয়ে, আমি বিয়ে করব কিভাবে? আকাশ, কি আবোল তালো বলছেন? ইরা, আবোল তালো বলছি মানে। কথাটা বলে ইরা এবার উঠে দাঁড়ায়, তখন ওরা একজন আরেকজনকে দেখে চমকে উঠে, কারো মুখে কোন কথা নেই। ইরা, তুই ওই ছেলেটা না? আকাশ, কোন ছেলে? ইরা, ভার্সিটিতে আসা সে হ্যাবলা ছেলেটা না? আকাশ, আপনার চোখ কি গেছে? আমাকে কোন দিক দিয়ে হ্যাবলা মনে হয় আপনার? ঈশা, ইরা তোর মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে, ইনি আর ওই ছেলের মধ্যে তো অনেক পার্থক্য। তানু, আমিও সেটাই বলতেছি। ইরা, হবে হয়তো কিন্তু দেখতে তো সেইম লাগতেছে। ঈশা, হতেও পারে। ইরা, চল তাহলে। এই বলে ইরা চলে আসে, এই দিকে আকাশ তেমন কিছু কিছু বলেনি। কেন না চাইলে ওদের সাথে কথা বলতে পারত, কিন্তু এই সব আকাশের জন্য ব্যাপার না তেমন একটা, তবে আকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যা ছিল,
সেটাই আজকে আকাশ পেয়েছে। তাছাড়া প্রতিটা গল্পেই যে নায়ক নায়িকা ভালোবাসতে হবে, এরকমটা তো কোন কথা না, পারিবারিক ভাবেই না হয় ওদের একটা ব্যবস্থা করে দিব এবার। শুধু দেখতে থাকুন কি হয় একটু পরে, এখানে আরো কয়েকটা দিন ঘুরতে থাকে। 2 দিন থাকার আগেই আকাশ চলে আসে ওখান থেকে, এরপর ওর স্যারের কাছে আসে। আকাশ, স্যার দোয়া করবেন আমার জন্য। স্যার, তোমার বাবা মা তোমাকে দেখে চিনতে পারবে তো? আকাশ, না চেনার কথা আমাকে, তাও আমি যাব, তাছাড়া পরিচয় দিলে অবশ্যই আমাকে চিনবে। স্যার, ঠিক আছে যাও তাহলে। এরপর পরের দিন চলে আসে ওই ঠিকানায়, এসে দরজায় কলিং বেল দেয়। তখন একজন এসে দরজা খুলে দেয়। 20 বছর পরে আবারও সে চেনা মুখটা দেখে চোখ দিয়ে পানি বের হয়, তাও চোখ মুছে নেয়। তখনই, বাবা, কেহ এসেছে? মা, একটা ছেলে এসেছে। বাবা, ভিতরে আসতে বলো। মা, আসো বাবা ভিতরে। ভিতরে এসে বসে, তবে একটা জিনিস দেখল, ছোটবেলায় ছবি ওনারা এখনও রেখে দিয়েছে, এই দিকে আকাশের বাবা এসে সামনে বসে। বাবা, বলো বাবা, তোমার কি লাগবে? আকাশ, আপনাকে লাগবে? বাবা, আমাকে লাগবে মানে? আকাশ, আগে এটা বলুন, শুধু আপনারা 2জনই কি এখানে থাকেন, নাকি আরো কেউ থাকে এখানে? বাবা, আমরা স্বামী স্ত্রী 2জন। আকাশ, আচ্ছা আপনাদের হারিয়ে যাওয়া ছেলে যদি কখনো ফিরে আসে আপনাদের কাছে, তখন আপনারা কি করবেন? মা, ও তো জানে না, আমরা কোথায় আছি কিভাবে কি করতেছি। তাছাড়া তুমি এই কথাগুলো জিজ্ঞেস করছো কেন? আকাশ, যদি বলি আমি আপনাদের হারিয়ে যাওয়া সে ছেলেটা। এই কথা শুনে ওনাদের দুজনের চোখেই পানি এসে যায়। সেজন্য ওনারা আকাশের পিঠে একটা চিহ্ন দেখার জন্য শার্ট খুলে, তখন ও চিহ্নটা দেখতে পায়। ওটা দেখে জড়িয়ে ধরে দুজনেই কান্না করতে থাকে। অনেকটা সময়ের পরে, বাবা, এতগুলো বছর কোথায় ছিলি তুই কেঁদে? মা, আমাদের ছেড়ে এতগুলো বছর, কেথায় ছিলি, আমাদের কথা কি তোর একবারও মনে পড়ে নি কেঁদে? আকাশ, কি করব বলো, তোমরা তো সব ঠিকানা বদলে ফেলেছ, সেজন্য খুঁজে পাইনি তোমাদের আমি। আচ্ছা আমার পিঠে কি দেখলে? মা, তোর পিঠে? কাস্টমস অফিসার। লেখক, ফাওয়াজ হোসেন আকাশ। পর্ব 08। মা, তোর মিঠে একটা দাগ আছে, যেটা তোর বাবারও আছে। আকাশ, কি বলো, এই দাগের কথা আমি তো জানতামই না। মা, অবশ্য এই দাগ ভালো করে দেখলে দেখা যায়, নয়তো এমনিতে তেমন একটা দেখাও যায় না। আকাশ, বুঝতে পেরেছি। বাবা, এত বছর কিভাবে কি করলি? আকাশ এরপর ওনাদের সবটা বলতে থাকে। কিভাবে, কি হলো সবটা বলা শেষ হলে। বাবা, আমার ছেলে আমারই মতো হয়েছে দেখতেছি। আকাশ, হ্যাঁ, বাবা, তোমাদের এখানে থাকতে হবে না। তোমরা আমার সাথে আমার বাসায় থাকবে। বাবা, এই বাসা কি করব? আকাশ, এই বাসা তো মনে হচ্ছে ভাড়া নিয়ে থাকতেছেও। বাবা, সেটা তো থাকতেছি কিন্তু হঠাৎ চলে গেলে। আকাশ, কিছুই হবে না, চলো আমার সাথে। এরপর ওনারা বাকি কিছু জিনিস বয়ে নেয়, তারপর আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে ওখান থেকে ওর বাসায়। আকাশের বাসা অনেক বড় ছিল। আকাশ, আজ থেকে তোমরা এই বাসায় থাকবে, সব কিছু আছে এখানে। বাবা, তোর অফিস কি এখান থেকে কাছেই? আকাশ, অনেকটা কাছেই। মা, আচ্ছা আমি একটু আমার বান্ধবীর বাসায় যাব। বাবা, তোমার বান্ধবী এখানে আসবে কি করে? মা, তোমাকে যে বলেছিলাম, আমার বান্ধবী কথা, আমাদের ওই বাসা থেকে তো অনেক দূর হতো ওর বাসা, কিন্তু এখান থেকে অনেক কাছেই, সেজন্য ওর কাছে যাব। তুমিও যাবে নাকি? বাবা, তুমি তাহলে একা ঘুরে এসো, আমি আকাশের সাথে ওর কাজের জায়গা থেকে ঘুরে আসি। আকাশ, আজকে আর কোথাও যেতে হবে না। আম্মু তুমি সকালে যেও তোমার বান্ধবীর বাসায়, আর আমি বাবাকে নিয়ে বের হব। মা, আমি তাহলে রান্না করে ফেলি। আকাশ, আম্মু, আমি তো একা থাকি, তার উপর কেউ নেই, সেজন্য মাঝে মাঝে রান্না করি। মা, কি বলিস,
আমি তো ভেবেছিলাম তোর পছন্দের কেউ হয়তো আছে, সে এসে রান্না করে খাওয়ায়। আকাশ, না আম্মু, আমার পছন্দের কেউ নেই, তাছাড়া আব্বু চলো আমরা বাজার করে আসি, আজকে তোমাদের পছন্দের সব কিছু নিয়ে আসব। বাবা, ঠিক আছে চল তাহলে। এরপর এরা বাজারে এসে সবটা কিনতে থাকে, অন্যদিকে ইরা ওর বাসায় ফিরে আসে। ইরা, আম্মু, আম্মু কোথায় তুমি? আম্মু, কি হয়েছে বল। ইরা, বাবা কোথায়? আম্মু, বাহিরে গেছে, ফিরতে লেট হবে। কি হয়েছে বলবি তো? ইরা, কিছু হয় নাই, বাবাকে দেখছি না বলে জিজ্ঞেস করলাম। আম্মু, আমি তো ভেবেছিলাম কি, না কি হয়েছে, সেজন্য এরকম করছিস তুই। ইরা, তেমন কিছুই হয়নি, সে যাক গিয়ে আমি রুমে গেলাম তাহলে। এই দিকে ইরা রুমে গেল। অন্যদিকে আকাশ ওর বাবাকে নিয়ে চলে আসলো বাজারে, ওখানে অনেক কিছুই কিনতে থাকে, কেনা হয়ে এলে চলে আসে বাসায়। এই দিকে আকাশের আম্মু সবকিছু তৈরি করে রেখে দেয়, এখন শুধু বাজার আনলে রান্না করা বাকি, ওনারা বাজার নিয়ে আসে, এরপর শুরু হয় রান্না করা। রান্না শেষ হওয়ার পরে সবাই মিলে খাবার খেয়ে নেয়। দুপুরের পরে যে যার মতো করে ঘুমাই পড়ে, সন্ধ্যা হতে আকাশ চলে আসে ওর বাবা মা কাছে, তখন আকাশ, মা আমি একটু বের হব। মা, কোথায় যাবি তুই? আকাশ, বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, তাছাড়া বাবা আমরা সকালে বের হব। মা, আমিও সকালে বের হব। আকাশ, তাহলে দুপুরের খাবার? মা, তোরা বাহিরে খেয়ে নিস, আমি তো বান্ধবী বাসায় যাব, আমি ওখানেই খেয়ে নিব। আকাশ, কিন্তু মা তুমি চিনবে তো বাসা? মা, চিনব আমি। বাবা, তোর মা চিনবে, তাছাড়া এর আগেও কয়েকটা বার এসেছিল, সেজন্য চিনবে। আকাশ, যাক চিনলেই তো ভালো। পরের দিন সকালে ওনারা যে যার মতো করে বেরিয়ে পড়ে। আকাশ ওর বাবাকে নিয়ে ওদের অফিসে আসে। ওখানে আকাশ ওর স্যারের সাথে ওর বাবার পরিচয় করিয়ে দেয়। কিছুক্ষণ পরে ওনারা কথা বলতে থাকে, তখনই আবির ওখানে আসে। আবির, স্যার ওই পাখিটা আবার আসতেছে। আকাশ, যেভাবেই হোক, ওই পাখিটাকে আটকাও। আবির, জি স্যার করতেছি। আবির চলে যাওয়ার পরে আকাশও বের হতে যাবে তখনই। স্যার, আকাশ কি আছে ওই পাখির মধ্যে? আকাশ, ওই পাখি ধরে এনে জানাবো। স্যার, ঠিক আছে যাও, ততক্ষণে আমি তোমার বাবার সাথে কথা বলতে থাকি। এই দিকে এরা তো বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশের মা চলে আসে ওনার বান্ধবী বাড়িতে। দুই বান্ধবী তো একজন আরেকজনকে পেয়েই গল্প শুরু করে দেয়। এই দিকে, আম্মু, তুই এত তাড়াতাড়ি চলে এলি যে, আমাকে রান্না করার সুযোগটাও দিলি না। মা, সমস্যা নেই, দুই বান্ধবী একসাথে রান্না করব আজকে। আম্মু, আমার মেয়েকেও সাথে করে ডেকে আনি। ওকে তো রান্না শিখাতে হবে, তাছাড়া বিয়ের পরে শ্বশুর বাড়িতে কিছু না কিছু তো শিখিয়ে পাঠাতে হবে। মা, আচ্ছা ডেকে আনো তাহলে। আম্মু, ইরা, ইরা এই ইরা, নিচে আয় তো একবার। 5 মিনিট পরে ইরা নিচে নামে। ইরাকে দেখে তো আকাশের মায়ের অনেক পছন্দ হয়। ইরা ওনার সামনে এসে, ইরা, আসসালামু আলাইকুম আন্টি, আপনি আসবেন আগে বললে তো মাকে আমি রান্নার কাজে সাহায্য করতে পারতাম। আম্মু, ওহ যে আসবে, সেটা তো আমাকেই বলেনি। মা, আচ্ছা এখন রান্না শেষ করি, তা ইরার বাবা কখন আসবে? ইরা, বাবা তো দুপুরের দিকে আসবে। এই দিকে এরা রান্না করতে থাকে, রান্না শেষ হওয়ার পরে ইরা চলে যায় রুমে, এই দিকে দুপুর হয়ে আসে, ইরা খাবার খেয়ে ভার্সিটিতে চলে যায়, যাওয়ার আগে বলে যায়। এই দিকে ইরার মা বসে আছে, ইরার বাবার অপেক্ষায়। অনেকটা সময়ের পরে, উনি আসে। এরপর ওনারা কথা বলতে বলতে খাওয়া শুরু করে। অনেকটা সময়ের পরে, মা, তোর কাছে আমি একটা জিনিস চাইবো দিবি আমাকে? আম্মু, কি লাগবে বল? মা, তোর মেয়েকে আমার লাগবে। রফিক, ভাবি আমি ঠিক বুঝলাম না। মা, আমি আমার ছেলের জন্য ইরাকে বউ করে নিতে চাই। রফিক, কিন্তু ভাবি আপনার ছেলে তো হারিয়ে গেছে ছোটবেলায়। এরপর আমরা যতদূর জানি, আপনারা আর সন্তানও নিলেন না। তাহলে
এরপর আকাশের মা ওনাদের সব কথা বলতে থাকে, সবটা শোনার পরে ওনারা অনেক খুশি হয়। আম্মু, তা তোর ছেলে দেখতে কেমন আর কি করে এখন? মা, এই দেখোর ছবি আর বর্তমানে কাস্টমস এর অনেক বড় অফিসার পদে আছে। রফিক, সত্যি ভাবি আপনার ভাগ্য অনেক ভালো। এতগুলো বছর পরে ছেলেকে ফিরে পেয়েছেন, আমরা এমনিতে ইরার জন্য ছেলে দেখতেছি, আপনার ছেলেটা হারিয়ে গেছে বলে, আপনাকে আর এই ব্যাপারে বলিনি কোন কিছু, কিন্তু এখন যখন আপনার ছেলে আবার ফিরে এসেছে, তখন ওর সাথেই বিয়ে দিব আমরা। কিন্তু, মা, কিন্তু কি? রফিক, আকাশ কি? কাস্টমস অফিসার। লেখক, ফাওয়াজ হোসেন আকাশ। পর্ব 09। রফিক, আকাশ কি রাজি হবে? মা, আমাদের পছন্দই ওর পছন্দ। তাছাড়া ওর কোন পছন্দের কেউ নেই। যদি তোরা রাজি থাকিস, তাহলে 5 দিনের মধ্যে আমি ইরাকে বউ করে নিয়ে যেতে চাই। আম্মু, এত তাড়াতাড়ি? মা, আমার ঘরটা যে শূন্য হয়ে আছে। আম্মু, কিন্তু ইরা চলে গেলে, আমরাও যে শূন্য হয়ে যাব। মা, তাহলে তুই ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় চলে আয়, ওখানে আমরা একসাথে থাকব। রফিক, আচ্ছা তাই হবে, ভাবি তো জানোই, ও চলে গেলে আমরা আবার একা হয়ে যাব। আচ্ছা ইরা আসুক, আমরা তাহলে আজকে থেকে বাড়ি সাজানো শুরু করি। মা, আমিও তাহলে যাই। আম্মু, যাবি মানে, আজকের দিনটা থেকে যা। মা, আমাকে তো বাড়ি সাজাতে হবে। আম্মু, আচ্ছা সাবধানে যাবি। অন্যদিকে আবির আকাশ ওই পাখিকে গুলি করে, কোন মতে নিচে নামায়, এরপর ওই পাখির কাছে এসে দেখে এটা নকল পাখি, তারপর ওর স্যারের কাছে এনে, এটার ভিতরে থাকা স্ক্রুগুলো খুলতে থাকে, তারপর ভিতর থেকে বেরিয়ে এলো ড্রাগস। স্যার, এই সব কি আকাশ? আকাশ, আমি যা আন্দাজ করেছি তাই হলো, ওই দিনের পর থেকে এরা এই পাখির মাধ্যমে ড্রাগসগুলো বর্ডার পার করত। স্যার, তাহলে এখন এইগুলো কোন জায়গায় যেত, তা খুঁজে বের করব কি করে? আকাশ, এই পাখিতে জিপিএস তো লাগানো আছে, ওর মাধ্যমে আমরা খুঁজে বের করব। আবির এইটা খুঁজে বের করার ব্যবস্থা করো। আবির ওই পাখি নিয়ে চলে যায়, কিছুক্ষণ পরে বাকিরা চলে আসে বাসায়, এসে দেখে বাসায় অনেক লোক, বাড়ি সাজাতে থাকে। সে সব দেখে আকাশ আর ওর বাবা তো প্রশ্ন করতে থাকে। মা, 2 দিন পরে তোর বিয়ে, সেজন্য তোর বন্ধুদের দাওয়াত দিয়ে আয়। আকাশ, মানে কি আম্মু, আমার বিয়ে আর আমি কিছুই জানি না। মা, তোকে জানতে হবে না। যা বলেছি তাই কর। বাবা, ওকে না বললেও, আমাকে তো বলবে। মা, তোমাকেও বলবো না, যা বলেছি তাই করো, পুরো বাড়ি সাজানোর কাজ দেখবে এক এক করে। আর আকাশ, যদি তুই কোন ভাবে বিয়ে না করে পালিয়ে যাস, তাহলে কিন্তু আমি তোর বাবাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আকাশ, এরকমটা বলো না আম্মু, অনেক কষ্টের পরে তোমাদের খুঁজে পেয়েছি, সেজন্য আমি হারাতে চাই না। তুমি যখন বলছো, তখন আমার কোন আপত্তি নেই। এই কথা শুনে আকাশের মায়ের মুখে হাসি ফুটে, অন্যদিকে ইরা তো ওর মায়ের সাথে ঝগড়া শুরু করে দেয়। ইরা, আচ্ছা আম্মু, আমি যতদূর জানি ওনার ছেলেকে ছোটবেলায় কেউ নিয়ে গেছে, হঠাৎ করে আবার ফিরে এসেছে, তা ছেলে দেখতে কেমন, আমি যদি এই সব কিছু নাই দেখি, তাহলে বিয়ে করব কি করে? আম্মু, তোকে এত কিছু বলতে পারবো না, কাল ভার্সিটিতে এসে তোর বন্ধু বান্ধবী ওদের দাওয়াত দিয়ে চলে আসবি, তাছাড়া তোর পছন্দের কেউ নেই, সেজন্য আমি রাজি হয়েছি। ইরা, সেটা তো নেই আমি জানি, আচ্ছা তোমরা যা ভালো মনে করো তাই করো। এই দিকে ওরা দুজনেই ওদের বন্ধু বান্ধবীদের দাওয়াত দিয়ে চলে আসে, 2 দিন পরে ওদের বিয়ে, বিয়ের দিন ওর সব বান্ধবী ছিল, কিন্তু এখন ও বর কনে একজন আরেকজনকে এখনও দেখেনি। এই দিকে কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ওর নতুন বউকে নিয়ে ওদের বাসায় চলে আসে, তখন মা, আচ্ছা তুই তাহলে 23 দিন মধ্যে সবটা গুছিয়ে চলে আসিস। আম্মু, কয়েকটা দিন লেট হবে, কারণ এত আসবাবপত্র, এইগুলো কি করব? মা, তুই বরং পুরো বাড়ি বিক্রি করে দিয়ে চলে আয়, তাহলে এইগুলো ঝামেলাও থাকলো না। তারপর আমরা সবাই এক বাড়িতে থাকব, এরপর আমার জামাই,
আর তোর জামাই নতুন একটা ব্যবসায় দিতে পারবে। আম্মু, আচ্ছা তাই হবে। এই বলে চলে আসে ওনারা। রাতের বেলায় ইরা বসে আছে রুমে। কিছুক্ষণ পরে ওখানে আকাশ চলে আসে, এতে ইরা নেমে সালাম করে। তারপর ইরা আবার বিছানায় বসে যায়। ইরা, দেখুন আমাদের বিয়েটা কিন্তু একদম হুটহাট করে হয়েছে, আমরা কেউ কাউকে দেখার তো দূরের কথা, নামটাও ঠিক মতো জানি না, সেজন্য আমরা আগে নিজেদের মধ্যে পরিচয় হয়ে নেই, তারপর না হয় আমরা দাম্পত্য জীবন শুরু করব। আকাশ, আমিও এটাই বলতে চেয়েছি, তাহলে আমরা আজকের রাতটা পরিচয় হয়েই কাটিয়ে দেই। ইরা, ঠিক আছে তাই হবে। এরপর এরা কথা বলতে থাকে, কথা বলাতে বলতে রাত ৩টা বাজে, তখন এসে কথা শেষ হয়। তবে এখন ওরা কেউ কারো মুখ দেখেনি, কেন না একটা ড্রিম লাইট জ্বলতেছে, ওই আলোতে মুখ ঠিক মতো দেখা যায় না। আকাশ, তাহলে চলুন এবার আমরা শুয়ে পড়ি। ইরা, আমার অনেক ইচ্ছে ছিল, জামাইকে জড়িয়ে ধরে তার বুকে মাথা ঘুমাবো, সে সুযোগ কি পেতে পারি? আকাশ, কিন্তু এর চেয়ে বেশি কিছু যদি পরে হয়ে যায়, তখন কিন্তু আবার আমার দোষ দিতে পারবেন না। ইরা, ঠিক আছে দিব না। এই বলে আকাশের বুকে শুয়ে পড়ে, এরপর কি হয়েছে, তা আপনারা এখন না জানলেও চলবে। পরের দিন সকালে আকাশ ঘুম ভেঙে ইরার মুখটা দেখে চমকে উঠে, এই দিকে ইরা ও আকাশের মুখ দেখে চমকে উঠে, কেন না ওদের পরিচয় তো আগেও একবার ভার্সিটিতে হয়েছিল। কিন্তু আকাশ ইরাকে চিনতে পারলেও, ইরা আকাশকে চিনতে পারবে না সহজে। কেন না ওই আকাশ আর এই আকাশের মধ্যে অনেক ব্যবধান আছে, যা আপনারা নিজেরাও জানেন, তাও। ইরা, আপনার চেহারা একজনের সাথে কিছুটা মিলে যায়। আকাশ, এই রেহ ধরা খেয়ে গেলাম নাকি মনে মনে। ইরা, কয়েকটা দিন আগে আমার ভার্সিটিতে একটা ছেলে এসেছিল, অনেকটা আপনার মতো দেখতে লাগতেছে, তবে দুজনেরই ক্যারেক্টার আলাদা লাগতেছে। আকাশ, হতেও পারে, এই দুনিয়াতে একই মানুষের ৭ জন করে আছে, হয়তো ওর ছেলের সাথে আমার চেহারা একটু মিলে যায়। ইরা, আচ্ছা আমি গোসল করে নিচে নাস্তা বানাতে যাচ্ছি, আপনি এরপর পরে আসিয়েন, আর আমি ৫ দিন পরে ভার্সিটিতে যাব, এই ৫টা দিন আপনাকে সময় দিব। আকাশ, ৫ দিন পরে কি আর সময় দিবে না? ইরা, সময় তো দিবই, আপনি তো আবার অফিসে চলে যাবেন। তখন আমিও আবার ভার্সিটিতে যাব, যতদিন আপনি বাসায় আছেন, ততদিন আমিও আছি বাসার মধ্যে। আকাশ, আচ্ছা ঠিক আছে। এই দিকে ইরা নিচে নেমে নাস্তা বানাতে থাকে, এখন হয়তো বলবেন, সব গল্পে তো এরা দুজন ভালোবেসে বিয়ে করে, তাহলে এই গল্পে ব্যতিক্রম কেন? আসলে গল্পের নাম আর কাহিনীর উপরে অনেক কিছু নির্ভর করে, সেজন্য সে সবটার উপরে লিখতে হয়। এই দিকে আকাশ গোসল করে নিচে নেমে নাস্তা করে নেয়, এরপর ওরা রুমে চলে আসে, এভাবে ৩ দিন কেটে যায়। অন্যদিকে ইরার বাবা মা তাদের পুরো বাড়ি আর জায়গায় বিক্রি করে দেয়। ততদিনে ৫ দিন হয়ে আসে, আজকে আকাশেরও অফিস যেতে হবে, সেজন্য। আকাশ, অফিসে যে কাস্টমস অফিসার। লেখক, ফাওয়াজ হোসেন আকাশ। পর্ব ১০। আকাশ, অফিসে যেতে ইচ্ছে করছে না। ইরা, ইচ্ছে না করলেও যেতে তোমাকে হবেই, অনেক জ্বালিয়েছ আমাকে এই কয়েকটা দিন। তাছাড়া আজকে বাবা মা আসবে, এখন থেকে এই বাসায় থাকবে, এতে তোমার কোন আপত্তি নেই তো? আকাশ, কি যে বলো না তুমি, বাবা মা থেকে দূরে সরে যাওয়ার কষ্ট আমি বুঝি, তাছাড়া বাবা মা আমাকে সবই বলেছে, তবে একটা কথা মনে রেখো, আমার বাবা মা আর তোমার বাবা মা মধ্যে কখনো পার্থক্য করবে না, মনে করবে, ওনারা সবাই তোমার নিজের লোক, তাহলে দেখবে, কোন অশান্তি হবে না। তাছাড়া তোমার মা আর আমার মা বান্ধবী। সেজন্য ওনারা নিজেদের মধ্যে অনেক সময় অনেক কথা বলবে, সেগুলো আবার সিরিয়াস নিতে যেও না। ইরা, এই যে আমি এতটাও বোকা না, যতটা তুমি ভাবতেছ। বান্ধবীদের মধ্যে অনেক কথাই হয়, সেগুলো আমি কিছু মনে করব না। তাছাড়া তুমি একদম চিন্তা করো না, আমি তোমার বাবা মা আর আমার বাবা মাকে একইভাবে খেয়াল রাখব। আমি তাহলে এখন ভার্সিটিতে গেলাম, ফিরতে ফিরতে দুপুরের পরে হবে। তুমি তাড়াতাড়ি আসিও কাজ শেষ হলে। আকাশ, ঠিক আছে চলে আসবো আমি।
এই বলে দুইজন দুই দিকে চলে যায়। এই দিকে ইরা এসে ক্লাস করতে থাকে, অন্যদিকে আকাশ ওই ড্রাগসগুলো হাতে নেয় পরীক্ষা করার জন্য। তখনই ডেবিল কল দেয়। আকাশ, কেহ বলছেন? ডেবিল, আমি সেই ডেবিল। আকাশ, কি ব্যাপার, তুমি কি ভেবেছিলে তোমার এই রহস্য ধরতে পারবো না? ডেবিল, ধরেছিস যখন, তখন ছেড়ে দিলেই তো পারিস। আকাশ, ওটা তুই স্বপ্নে ভাবতে থাক, তবে একটা কথা তোকে বলার ছিল, সেটা হলো, অনেক তাড়াতাড়ি করে আমি তোর কাছে আসতেছি, নাকি তুই নিজে আমার কাছে আসবি, সেটাই ভাবছি, সে যাক গিয়ে তোর সাথে দেখা হলে, বাকি কথা বলবো। ডেবিল, ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। এই দিকে ব্যাপারটা আকাশ ওর স্যারকে জানিয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে আজকেও নিজের ছদ্মবেশ ধরে এসেছে, তখনই এসে ইরার সামনে পড়ে, এতে ইরা কিছুটা অবাক হয়, সাথে ওর বান্ধবীগুলোও। তানু, এটা কি তোর জামাই? ঈশা, আমার কাছে তাই মনে হচ্ছে। ইরা, আরেহ, আমিও প্রথমে এটাই ভেবেছিলাম, পরে আকাশ আমাকে সবটা বুঝালো, তাছাড়া আমার জামাই আর এর মধ্যে কত পার্থক্য, তা তো দেখতেই পাচ্ছিস তুই। ঈশা, হবে হয়, তা আপনি এতগুলো দিন কই ছিলেন? আকাশ, গ্রামে গিয়েছিলাম, তা আপনাদের কি বিয়ে হয়ে গেছে? ইরা, ওদের হয়নি, আমার হয়েছে, সে যাক গিয়ে, আপনার সাথে আমার হাজবেন্ডের অনেকটা মিল আছে। আকাশ, তাহলে আমাকে আবার বিয়ে করে ফেলেন। ইরা, ফাজলামো করেন আমার সাথে। আকাশ, ফাজলামো কেন করব? ইরা, চল তো এখান থেকে। এই দিকে ইরা চলে যায়, তবে আকাশের এটা ভালো লেগেছে যে, ইরা আকাশকে ছাড়া অন্য কাউকে পাত্তা দিচ্ছে না। একটু পরে আকাশ পিছনের সাইডে চলে আসে, ওখানে রনি আর রকিকে দেখতে পায়, সাথে রবিও আছে, সেজন্য ওদের কাছে আসে। রবি, এ কি তুই এখানে? আকাশ, আচ্ছা, আপনাদের সাথে আমার কিছু কথা ছিল। রবি, কি কথা? আকাশ, এইগুলোর ব্যবসায় করতে চাই, আমি এইগুলো গ্রামে নিয়ে বিক্রি করব। সেজন্য আপনারা যদি আমাকে ঠিকানা দিতেন, তাহলে আমি ওখানে যেতাম। রকি, তুই কি আমাদের বোকা পেয়েছিস? আকাশ, বোকামির কি হলো? রনি, আচ্ছা, কাল আসিস, তোকে নিয়ে যাব। আকাশ, সত্যি তো? রনি, আসার সময়ে 5 লক্ষ নিয়ে আসবি। তাহলেই হয়ে যাবে। আকাশ, ঠিক আছে। ওই দিন কথা বলে চলে আসে, বিকালে অফিসে এসে ওর স্যারকে সবটা বলতে থাকে, সবটা শুনে। স্যার, আমরা তো জিপিএস এর মাধ্যমে জানতে পারবো। আকাশ, সেখানে তো জায়গাটা কোথায় আছে, তা দেখাবে, কিন্তু মাল কার থেকে এনেছে, সেটা তো জানা হবে না। সেজন্য যেতে হবে আমাকে। তাছাড়া আমি ওখানে এসে সবটা বুঝে নিব, তারপর আমি বাকিটা দেখে নিব, তবে আমার সাথে জিপিএস থাকবে, তাহলে আপনারা এখান থেকে সবটা পরীক্ষণ করতে পারবেন। স্যার, কিন্তু আকাশ, এতটা রিস্ক নেওয়া কি ঠিক হবে? আকাশ, এখন তো রিস্ক নেই, রিস্ক তো হবে আরো পরে। স্যার, ঠিক আছে, যাও সাবধানে, এইগুলো সাথে রাখিও, তাহলে আমি কাল তোমাকে মনিটরিং করব। আকাশ, ঠিক আছে স্যার। এই দিকে সবটা বলে সন্ধে বাসায় আসে। অন্যদিকে ইরা তখন ঘুমাচ্ছিল, সেজন্য ঘুম থেকে উঠে যায় আকাশ আসাতে। ইরা, এত লেট হলো যে তোমার? আকাশ, এমনিতে কাজ ছিল কিছুটা, তুমি উঠে গেলে কেন? ইরা, তুমি আসছো আর আমি ঘুমালে কেমন একটা দেখায় না? আকাশ, কিছু হবে না, আমাকে 5 মিনিট সময় দাও, আমি ফ্রেশ হয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিব। ইরা, ঠিক আছে। ফ্রেশ হয়ে এসে আকাশ বসে পড়ে। ইরা আকাশের কোলে মাথা রাখে, আকাশ মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, এতে ইরা গল্প করতে থাকে। ইরা, জানো আজকেও দেখা হয়েছে ওই ছেলেটার সাথে। আকাশ, কোন ছেলে? ইরা, যার কথা তোমাকে বলেছিলাম। আকাশ, একদিন তাহলে পরিচয় করিয়ে দিও আমার সাথে। ইরা, ঠিক আছে, দিব। এভাবে কথা বলতে বলতে ঘুম পাড়িয়ে দেয়, পরের দিন সকালে ডলার নিয়ে ভার্সিটির ওই জায়গায় চলে আসে, আকাশ ওর সাথে করে সব কিছু এনেছে, যেন ওর খোঁজ খবর নিতে পারে ওর স্যার, এরপর ওদের সাথে চলে আসে একটা গাড়িতে, গাড়িতে উঠিয়ে চোখ বেঁধে দেয়। আকাশ, কি ব্যাপার, চোখ বেঁধেছেন কেন?
রবি, তোর দরকার ড্রাগস, সেটা পেলেই তো হলো। আকাশ, কিন্তু চোখ বাঁধলে। রকি, তোকে যা বলেছি তাই কর, বেশি কথা বলবি না। এভার চুপ করে থাকে। 1 ঘন্টা পরে ওরা আকাশকে কি ভাবে, কোন রাস্তা দিয়ে এসেছে তা বুঝে উঠতে পারেনি। এরপর আরো 2 ঘন্টা পরে ওরা গাড়ি থেকে নামে। এখনও আকাশের চোখ বাঁধা আছে কিছুক্ষণ পরে। ডেবিল, কেহ এটা? রবি, বসো, নতুন করে ব্যবসায় করবে। ডেবিল, ঠিক আছে, ওকে এইগুলো দিয়ে দে। রবি, ঠিক আছে। এই দিকে ডেবিল যাওয়ার পরে বাঁধন খুলে দেয়। সামনে কেহ ছিল, যার জন্য বুঝতে পারেনি কোন কিছু একটু পরে। আকাশ, তাহলে আমাকে এখন দিয়ে আসো, আমি আবার 1 মাস পরে আসব। রবি, তবে একটা কথা, এই কথাগুলো কাউকে বলবি না। আকাশ, কাউকে বলবো না। রবি, ঠিক আছে চল। এরপর ওখান থেকে ওরা চলে আসে। এই দিকে রাত হয়ে আসে কিন্তু আকাশ এখনও বাসায় ফিরেনি বলে চিন্তা করতে থাকে সবাই। সেজন্য আকাশ মোবাইল বের করে। কল দেয় ইরাকে। কল দিয়ে কথা বলে কেটে দেয়, এরপর ওর বাবা মাকে সবটা বলে। এই দিকে আকাশ, স্যার লোকেশন জানতে পেরেছেন? স্যার, হুম, জানতে পেরেছি। এই দেখো, তোমাকে এখানে নিয়ে যাওয়া হয়েছে। আকাশ, তবে আরেকটা কথা বলার ছিল। স্যার, কি কথা? আকাশ, ডেবিল কিন্তু কাস্টমস অফিসার। লেখক, ফাওয়াজ হোসেন আকাশ। পর্ব 11 শেষ। আকাশ, স্যার, ডেবিল কিন্তু আমাদের দেশে আছে। স্যার, কিন্তু ও কিভাবে এসেছে? আকাশ, জানি না, তবে 1 মাস পরে আমি যাব ওর ওখানে, ওই দিন আমার সাথে কিছু লোক নিব। এর বাহিরে পুলিশ পাঠাবেন আমাদের পিছনে, ওরা যেন ছদ্মবেশে থাকে। স্যার, কিন্তু তুমি তো মারামারি পারবে না। আকাশ, মারামারি অত ভালো নাই পারি, কিন্তু ওদের ধরিয়ে দিতে পারব। স্যার, ঠিক আছে তাই করো। পরের দিন আকাশ ভার্সিটিতে আসে। এই দিকে ইরা ওর বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে, ওদের সাথে রকি, রনি আর রবিও ছিল। ইরা তো আর ওদের ব্যাপারে জানে না, সেজন্য বন্ধুত্ব করতেই পারে। এই দিকে রকি, রনি আর রবি আকাশকে দেখে ওর কাছে আসে। রবি, কিরেহ, কতটুকু কি করলি? আকাশ, এই তো কালকে গ্রামে যাব, 1 মাস পরে আসব, এইগুলো বিক্রি করব, সাথে আরো কিছু ডলার জোগাড় করব। রকি, ঠিক আছে যা তাহলে। ওখান থেকে ইরার দিকে তাকিয়ে চলে আসে একটু দূরে। ওখানে এসে কল দেয় ইরাকে। ইরা, হ্যাঁ, বলো। আকাশ, বাসায় আসতে পারবে? ইরা, এখনই কি আসতে হবে? আকাশ, হ্যাঁ, এখন। ইরা, 30 মিনিট লাগবে। আকাশ, ঠিক আছে। এই দিকে তাড়াতাড়ি করে আকাশ বেরিয়ে পড়ে এই দিকে। ইরা, আচ্ছা, আমাকে যেতে হবে। ঈশা, জামাই কল দিলে, চলে যাওয়া লাগে? ইরা, অন্যরা যায় কি না জানি না, তবে আমি যাব, তাছাড়া ওর যখন আসতে বলেছে, তখন কোন কারণ তো আছে। সেজন্য আমি আসি। এই বলে ইরা চলে আসে, তবে আকাশ পৌঁছানোর 15 মিনিট পরে আসে বাসায়। এসে দেখে আকাশ বসে আছে, সেজন্য সবকিছু রেখে ওর পাশে এসে বসে। ইরা, কি ব্যাপার, এত জরুরি তলব? আকাশ, তোমাকে কিছু বলার জন্য ডেকেছি। ইরা, কি কথা? আকাশ, তুমি রকি, রনি, রবি এদের ঠিক কত বছর ধরে চিনো? ইরা, বছর হবে না, এই ধরো 3 মাস ধরে। আকাশ, কি মাই 3 মাস ধরে, কিন্তু দেখলে তো বোঝা যায় না। ইরা, আসলে হয়েছে কি, আমার বান্ধবী তানু আর ঈশাকে তো তুমি চিনো, ওরা হচ্ছে ওদের ফ্রেন্ড, আর ওরা দুজন যেহেতু আমার বান্ধবী, সেই হিসেবে আমার সাথে 3 মাস আগেই পরিচয় হয়েছে, তবে বিশ্বাস করো, আমি ওদের সাথে ঠিক মতো কথাও বলি না। আকাশ, আমি তোমাকে যে কথা বলার জন্য ডেকেছি, তুমি আজকে থেকে ওদের সাথে কথা বলা বলো, কিন্তু ওদের সাথে দেখা করাটা ছেড়ে দাও। ইরা, কিন্তু কেন সেটা তো বলবে। আকাশ, কারণ তোমার বান্ধবী আর ওর বন্ধুরা সবাই নেশা করে, যেদিন আমাদের বিয়ে হয়েছ, ওই দিন ওরা নেশা করেছিল। এই দেখো ভিডিও, তাছাড়া বাবা মা যদি জানতে পারে,
তোমার বান্ধবীগুলো এরকম তাহলে কি ভাববে ওনারা বুঝতে পেরেছ, তাছাড়া ওরা একে একে তোমাকে এই নেশায় আসক্ত করে ফেলবে। ইরা, ঠিক আছে, তাহলে এখন থেকে শুধু কথা বলবো, এর বাহিরে ওদের সাথে আর কখনো দেখা করব না, কিন্তু আমি বাসায় সময় কাটাবো কার সাথে? আকাশ, বাবা মা সাথে গল্প করে সময় কাটাও। ইরা, সারাক্ষণ তো ওনাদের সাথে গল্প করে সময় কাটাতে পারবো না, তার চেয়ে ভালো হবে, আমাকে একটা বাচ্চা দাও। আকাশ, তুমি নিজেই তো একটা বাচ্চা, এই বয়সে তুমি বাচ্চা সামলাবে কি করে? ইরা, মা হওয়ার পরে সব ঠিক হয়ে যাবে। আকাশ, তুমি যখন চাইছো তখন তাই হবে। ইরা, সত্যি তো? আকাশ, সত্যি বলছি। এরপর আর কি, ইরা এখন আর ওর বান্ধবীদের সাথে দেখা করে না, এই দিকে দিন যেতে থাকে, তানু আর ঈশা ইরাকে অনেকবার দেখা করার জন্য বলে, তাও ইরা মানা করে দিচ্ছে। অন্যদিকে, স্যার, আকাশ, আমরা জিপিএস এর মাধ্যমে সবটা বের করতে পেরেছি, এখন তাহলে কি করা যায় বলো তো? আকাশ, আমি আরো 15 দিন পরে ওদের ওখানে যাব, আমরা সাথে আবির যাবে, এর বাহিরে আমাদের কাছে জিপিএস থাকবে, সেজন্য আমাদের ফলো করে আপনি পুলিশ পাঠাবেন। এরপর আমরা ডেভিলকে ধরব। স্যার, ঠিক আছে, তাহলে ওদের সাথে কথা বলে নিচ্ছি। 10 দিন পরে আজকে ওখানে যাবে, সেজন্য রকি, রনি, রবি ওদের জানিয়ে দেয়, ওখানে যাওয়ার আগে ইরার কাছে আসে। ইরা, কি ব্যাপার, কি হয়েছে, মুখটা এমন করে রেখেছ কেন? আকাশ, আমি একদিন ফিরব না, সেজন্য একটু মন খারাপ, তোমার একা একা লাগলে তুমি বাবা মার সাথে ঘুমাই যেও। ইরা, ঠিক আছে, যেখানে যাও সাবধানে থাকিও। আকাশ, ঠিক আছে, তাই করব। ইরার থেকে কথা বলে চলে আসে ওখান থেকে। এরপর আবিরকে সাথে নেয়। আকাশের আগের মতো ছদ্মবেশ ধারণ করে ওদের কাছে আসে। রকি, তোর সাথে ওটা কেহ? আকাশ, আমার কাজে সাহায্য করে। রকি, ও কি যাবে নাকি? আকাশ, এবার অনেক মাল নিব, সেজন্য ওকেও নিয়ে এসেছি। তারপর আবার আগের মতো করে ওদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছে। এই দিকে জিপিএস এর মাধ্যমে পুলিশ ওদের ফলো করতে করতে আসতে থাকে, আবারও কয়েকটা ঘন্টা পরে ওরা চলে আসে ওখানে, এই দিকে ওখানে ডেভিলকে সামনে দেখতে পায়, তারপর ডলার দিয়ে ওরা ড্রাগস গুলো কিনে নেয়, ওখান থেকে মাল গাড়িতে তুলে চলে আসে কিছুটা পথ, তখনই পুলিশ ওখানে হামলা করে, এই দিকে আচমকা হামলা করাতে ওরা কিছুটা ভয় পায়, এই দিকে ওরা পাল্টা হামলা করতে থাকে, এভাবে ওখানে থাকা অনেক লোক মারা যায়, তবে ওদের সাথে থাকা রকি, রনি, রবি মারা যায়, ওদের সাথে সাথে পুলিশেরও কিছু লোক মারা যায়। অন্যদিকে, আবির, স্যার, আমরা কি এইগুলো নিয়ে হেডকোয়ার্টার জমা দিয়ে দিব? আকাশ, এইগুলো জমা তো দিব, তবে আগে আমাকে একবার ডেভিলের কাছে যেতে হবে। আবির, ওর কাছে কেন? আকাশ, ওর কাছে এসে ওকে নিজের হাতে মারতে হবে, সেজন্য। আবির, আমিও যাব আপনার সাথে। আকাশ, ঠিক আছে, চলো তাহলে। এবার এরা গাড়ি নিয়ে এসে দেখে অনেকে মারা গেছে, সাথে ওই 3 জনও। আকাশ, এই নেশার জন্য শুধু শুধু এরা মারা গেল। আবির, ভিতরে চলুন। এরা ভিতরে ঢুকে, তখনই ডেভিল আবিরকে ধরে ফেলে, ওর মাথায় বন্দুক ধরে, কিন্তু পিছনে যে আকাশ ছিল তা খেয়াল করেনি। ডেভিল, আমাকে যেতে না দিলে ওকে মেরে ফেলব। পুলিশ, ঠিক আছে, মেরে ফেল। ডেভিল, সত্যি সত্যি মেরে ফেলব কিন্তু। পুলিশ, আমরা কি মিথ্যে মারতে বলেছি নাকি? ডেভিল কিছু করতে যাবে এর আগেই আকাশ ডেভিলকে মেরে ফেলে, তারপর ওরা দুজন তো ওখান থেকে চলে আসে, কিন্তু পুলিশ অফিসার পুরো জায়গায় ভিডিও করে, সব খবর ছড়িয়ে দেয়, এই দিকে আকাশ বাসায় ফিরে আসতে আসতে ইরা টিভির মধ্যে খবরটা দেখতে পায়, সাথে আকাশকে দেখে জড়িয়ে ধরে। আকাশ, জড়িয়ে ধরেছ যে? ইরা, ওদের মৃত্যু দেখে আমার অনেক ভয় করছে। আকাশ, কাদের কথা বলতেছ? ইরা, তানু আর ঈশার বন্ধুদের পুলিশ মেরে ফেলেছে। ওরা শুনলে কান্না করে দিবে। আকাশ, তোমারও কি কান্না পাচ্ছে? ইরা, কান্না পাচ্ছে না, তবে ওদের দেখে একটু মায়া হচ্ছে, বেচারা এত তাড়াতাড়ি নিজের জীবনটা দিয়ে দিল। আকাশ,
ড্রাগসের নেশায় পড়লে জীবনটা এরকম তো হবেই। ইরা, ঠিক বলেছ, আর একজন কাস্টমস অফিসার হয়ে এই সব জিনিস খুঁজে বের করা তোমার দায়িত্ব। আকাশ, ওই দায়িত্ব তো নিবই, আগে এই দায়িত্ব তো নিতে হবে। ইরা, পারবে তো সামলাতে? আকাশ, জি ম্যাডাম পারব। ইরা, তাহলে তো সবই ঠিক আছে, বউয়ের দায়িত্ব পাশাপাশি কাস্টমসের দায়িত্বও পালন করে যাও, তাহলে আমি শ্বশুরের মতো আমার ছেলেকেও একজন ইমানদার কাস্টমস অফিসার বানাবো। সমাপ্ত।